ভায়োলেন্ট লাভ। মারিয়াম আক্তার জ্যোতি, মৌচাক। পর্ব 11 থেকে 20। নিঃশব্দে থমকানো পরিবেশ, নিরিবিলি স্থান। চারপাশটা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত। তখন আরিশ ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর জ্যোতি ওখানে বসে যে হাত ছেলেটা ধরেছিল সে হাত অন্য হাত দিয়ে মোড়াতে মোড়াতে তখন থেকে বসে আছে। আর কিছুক্ষণ পরপর আরিশ যে দিকটায় গেছে বারবার সেদিকে তাকাচ্ছে। হঠাৎ ওর চোখে পড়ে আরিশ রক্ত আভা চোখ করে ওর দিকে এগিয়ে আসছে। এটা দেখে হাত মোড়ানো ছেড়ে দিয়ে পরপর ডোক গিলে উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে যেতে নিলে আরিশ ওর চুলের মুঠি পিছন থেকে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে গাল চেপে ধরে চেঁচিয়ে বলল, তুই আর কত জ্বালাবি আমাকে? লম্বা চুল সুন্দর ফিগার দেখানোর জন্য ঘুরতে এসেছিলি তাই না? আরিশ এত জোরে জ্যোতির চুল চেপে ধরেছিল যে ব্যথায় ওর চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে গাল চেপে ধরায় মুখ দিয়ে কিছু বলতে না পেরে মাথাটা দুপাশে ঘুরালো, যার মানে সে এসবের জন্য আসেনি। আরিশের এমনই মেজাজ চঙ্গে ছিল, তার প্রেয়সী ছাগলের পুতের সাথে ঘুরতে আসে। এখন আবার এই কাণ্ডে ওর রাগকে কন্ট্রোল করা দায় হয়ে গেছে ওর কাছেই। ঘন ঘন নিঃশ্বাস ফেলে অন্যদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর করা ভুলগুলোকে সবসময় এটাই ভেবেছি, আমি মনে হয় ব্যর্থ তোকে সামনে রাখতে। তাই তোকে বারবার ক্ষমা করতে চেয়েছি, আর এটাই হয়তো আমার ভুল, আর নয়তো তুই প্রতি পদে পদে ভুল করতি না। কিন্তু আর না, এই হাতটা ধরেছিল তাই না? এই হাতটাই আমি রাখব না, সম্পূর্ণ পুড়ে ছাই করে দিব। চল আমার সাথে, বলে জ্যোতির হাতটা টানতে টানতে বাইকের কাছে নিয়ে ওকে উঠিয়ে বাইকে স্টার্ট দেয়। জ্যোতি ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আরিশ যে পরিমাণ রেগে আছে বাড়ি গিয়ে ওকে কি করবে কে জানে। এইসব ভাবছে আর ভয়ে ফুপিয়ে উঠছে। সময়টা রাত 8। 3 ন্যায় ঘরে, খান বাড়ির সবার স্থান এখন বসার ঘরে, বাড়ির কর্তাদের অফিস থেকে প্রায় ফেরার সময় হয়েছে। তাই বাড়ির কর্তীরা সবাই এক জায়গায় বসে খোশ গল্পের আড্ডা বসিয়েছে। এই তো কিছুক্ষণ হয় রাদিফেরা ফিরে যে যার রুমে গেছে। যদিও সানজিদা খান জিজ্ঞেস করেছিলেন জ্যোতির কথা, তখন ফারি আগ বাড়িয়ে বলেছিল আরিশ ভাইয়ের সাথে আসছে। এতে সানজিদা খান মনে মনে বিরক্ত হলেও ছেলের কথা ভেবে মুখে কিছু বলেনি, বরং সবাইকে যে যার রুমে যেতে বলেছিলেন। ওনার কথায় বাকিরা আর কেউ কথা বাড়ানি, যে যার মতো করে গল্প করতে শুরু করলেন। ওনাদের কথা বার্তা বালার এক পর্যায়ে আরিশকে জ্যোতির হাত ধরে টানতে টানতে ভিতরে আসতে দেখে মেজো চাচি লিমা খান বললেন, আরে আরিশ তুমি ওকে এভাবে নিয়ে আসছো কেন? উনার কথা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে জ্যোতিকে টেনে নিয়ে আসার দৃশ্য। জ্যোতিকে দেখে ওর আম্মু মোমেনা খান আরিশের সামনে গিয়ে বললেন, আরে আরিশ আব্বু, তোমার এই অবস্থা কেন? নিশ্চয়ই এই অলক্ষণে মেয়েটা কিছু করেছে তাই না? আরিশ কারো কথায় উত্তর করল না, নিজের মতো করে জ্যোতির হাত টেনে উপরে সিঁড়ি দিয়ে উঠতে নিলে তানজিরা খান কড়া কণ্ঠে বললেন, আরিশ তোমাকে ঠিক লাগছে না, আর এভাবে পাগলের মতো করছো কেন? এই মেয়ের হাত ছাড়ো। আরিশ তার মায়ের কথায় ওখানে দাঁড়ায়, পেছনে ঘুরে না তাকিয়ে মায়ের কথার সম্মান রাখার জন্য নম্র কণ্ঠে বলল, দেখো আম্মু, এমনিতেই অনেকবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ আম্মু। এখন আমাকে আর রাগিও না, আমাকে আমার মত থাকতে দাও। আর নয় তো এবার আমি একা নয় এই বাড়তি প্যারাকে আমার সাথে নিয়ে যাব। বলে আগের মতো জ্যোতির হাত টানতে টানতে ওর রুমের দিক চলে গেছে। সানজিদা খান আর কথা বাড়ালেন না। ওনার এই ঝামেলাগুলো মোটেই সহ্য হচ্ছে না। উনার ছেলেটা দিন দিন কেমন বেপরোয়া উন্মাদ হয়ে গেছে। কারো কথা এখন আর তেমন শুনতে চায় না, নিজের মন মতো চলে। আরিশ এমনটা ছিল না, দেশে থাকাকালীন আরিশ আর কেউর কথা শুনুক আর না শুনুক ওর মায়ের আর ওর আব্বুর কথা সব সময় শুনত। কিন্তু দেশে ফেরার পর আরিশ কেমন বদলে গেছে সেই চেনা আরিশ আর এই আরিশের অনেক পার্থক্য। ছেলেকে কিছু বলতেও পারছেন না, আবারও যদি ওনাদের ছেড়ে চলে যায়, এসব চিন্তা করে উনি সোফার উপর বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। আরিশ জ্যোতিকে ওর রুমে এনে ঠাস করে দরজাটা ভিতর থেকে বন্ধ করে, জ্যোতিকে বিছানায় উপর ধাক্কা মেরে ফেলে দিয়ে খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে মাঝারি লোহার মতো লম্বা কিছু একটা বের করে ম্যাচ জ্বালিয়ে আগুনের উপর ধরে। এটা দেখে জ্যোতি আরো জোরে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমার সাথে এমনটা করবেন না, আমার হাত পুরাবেন না প্লিজ।
তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষার কথা আগে মনে ছিল না। কোন দিকে না তাকিয়ে লোহাটা গরম করতে করতে আরিশ জ্যোতির কোন কথা শুনছে না দেখে জ্যোতি ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি দিয়ে বিছানার চাদর খামছে ধরে ফুপিয়ে ফুপিয়ে ভয় ভয় চোখে আরিশের দিক তাকিয়ে কান্না করছে। আরিশের লোহাটা গরম করা হয়ে গেলে আগুন থেকে সরিয়ে দেখে সেটা দিয়ে সাদা সাদা ধোঁয়া উঠছে। এটা দেখে আরিশ বাঁকা হেসে জ্যোতির দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, এদিকে আয়। আরিশের বলা দুটো কথা যেন জ্যোতির বিছানায় খামচে দ্বারা হাত দুটো কেঁপে ওঠে। তাই একদম খাটের কোণে আরো গুটি ছুটি দিয়ে নিচের দিকে তাকিয়ে ফুপাচ্ছে। আরিশ জ্যোতির নড়চড় না দেখে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, কাছে আসতে বললাম না। জ্যোতি কোন উপায় না পেয়ে আস্তে বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে আরিশের সামনে দাঁড়িয়ে নিচের দিক তাকিয়ে ভয় কুপিয়ে কান্না করছে। জ্যোতিকে কাছে আসতে দেখে আবারও গম্ভীর কণ্ঠে বলল, তোর হাতটা দে, লোহাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জ্যোতি আরিশের ভয়ে আরিশ বলার সাথে সাথে ওর ডান হাতটা আস্তে করে ওর সামনে ধরে। জ্যোতি হাত বাড়াতে আরিশ জ্যোতির হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল, এত নরম কোমল, হাতটা ধরার জন্যই পারফেক্ট। মানে? এবার নিচের দিক থেকে আরিশের দিকে তাকিয়ে, মানে এটাই তোর হাত পুরব না? আরিশ জ্যোতির হাত পুরবে না শুনে জ্যোতির কিছুটা ভয় কমে। তাই হিচকি দিতে দিতে বলল, সত্যি, তবে একটা শর্ত আছে। কি? এখন এই মুহূর্তে আমাকে ডিপলি জড়িয়ে ধরবি এবং আমি যতক্ষণ পর্যন্ত না ছাড়তে বলবো এভাবেই ধরে থাকবি। যদি রাজি থাকিস তো হাত পুরব না, আর যদি না। আরিশের সম্পূর্ণ কথাটা জ্যোতি শেষ করতে দিন না। তার আগে দুপা জাগিয়ে আরিশের গলা জড়িয়ে ধরতে নিলে বিপত্তি বাজে জ্যোতি আরিশের লম্বাটা নিয়ে। কারণ আরিশ 6 ফিট আর জ্যোতি 5.2 ইঞ্চি। আরিশ বুঝতে পারে, তাই একটু নিচের দিক ঝুঁকে যাতে তার মৌ তাকে জড়িয়ে ধরতে পারে হলো। তাই আরিশ নিচু হতে জ্যোতি আরিশের গলাটা জড়িয়ে ধরে। জ্যোতি আরিশের গলা জড়িয়ে ধরতে আরিশ সোজা হয়ে দাঁড়ায়, তাতে জ্যোতির পা মাটি থেকে অনেকটা উপরে হয়ে গেছে। জ্যোতি আরিশের গলা ধরে ঝুলছে দেখে আরিশ মনে মনে হেসেও জ্যোতির কোমর জড়িয়ে নিজের সাথে আরো আবদ্ধ করে নেয়। দুজনের এমন ভাবে যে কতক্ষণ কেটেছে সেটা হয়তো ওরা নিজেও জানে না। একটা সময় জ্যোতি অতিরিক্ত কান্না পাশাপাশি এভাবে অনেকক্ষণ জড়িয়ে থাকায় প্রায় ওভাবেই ঘুমিয়ে গেছে। জ্যোতি আরিশের জড়িয়ে ধরা গলা থেকে হাতটা পড়ে যেতে দেখে বুঝতে পারে তার বউ ঘুমিয়ে গেছে। সে আজ ভীষণ সন্তুষ্ট, তার বউ আজ তার বুকে ঘুমিয়েছে। হোক না সেটা জোর করে, তাতে কি যায় আসে। আরিশ আস্তে করে জ্যোতিকে ওর বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দেয়। অতঃপর চাদরটা টেনে ওর কোমর পর্যন্ত দিয়ে দেয়। ওকে শোয়ানো হয়ে গেলে যখন আরিশ ওর পাশে শুবে তখন আরিশ আস্তে করে জ্যোতিকে ওর বুকের কাছ থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দেয়। অতঃপর চাদরটা টেনে ওর কোমর পর্যন্ত দিয়ে দেয়। ওকে শোয়ানো হয়ে গেলে যখন আরিশ ওর পাশে শুবে তখন ওর ফোনটা বেজে ওঠে। অসময়ে ফোন বেজে উঠতে আরিশের মেজাজটা আবারও গরম হয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখে আয়ান ফোন করেছে। এই টাইমে আয়ানকে ফোন করতে দেখে আরিশ কিছুটা কপাল কুঁচকিয়ে ফোনটা রিসিভ করে হুম বলার সাথে সাথে আয়ান অস্থির কণ্ঠে বলল, ঝামেলা হয়েছে ভাই, তুমি একটু লিখে তাড়াতাড়ি আসো। আরিশ ততটুকু কথা শুনেই ফোনটা কেটে দেয়। অতঃপর তার ঘুমন্ত বউয়ের দিকে একবার তাকিয়ে ব্যস্ত পায় রুম থেকে বেরিয়ে যায়। আরিশকে বাহিরের দিক বের হতে দেখে সাফওয়ান খান বললেন, এত রাত্রিবেলা তুমি কোথায় যাচ্ছ? সাফওয়ান খানও কিছুক্ষণ হয় বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরে উনাদের বাহিরের ব্যবসা নিয়ে মাহমুদ খান ও উনি দুই ভাই মিলে আলোচনা করছিলেন। ওনাদের আলোচনার মূল বিষয় সাইফুল খানের সপ্তাহের বাহিরে গেছেন, ওখানের কোম্পানির কতটা লাভ ক্ষতি সেটা নিয়ে ওনাদের আলোচনা। ওনাদের কথা বলার এক পর্যায়ে আরিশকে তাড়াহুড়া করে বের হতে দেখে উনি উক্ত কথাটা বলেন। তবে ওনার কথায় উত্তর করল না আরিশ। ব্যস্ত পায়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে গেল। আরিশকে কোন উত্তর করতে না দেখে সাফওয়ান খান মনে মনে কিছুটা অসন্তুষ্ট হন। সানজিদা খান স্বামীর মুখে ছেলে বাহিরে যাওয়ার কথা শুনে খাবার সার্ভ করা রেখে আরিশকে কিছু বলবেন বলে এখানে এসে দেখে উনি আসার আগেই আরিশ চলে গেছে। উনি এসে আরিশকে না পেয়ে নিঃশ্বাস ফেলে খাবার সার্ভ করতে চলে যায়। আরিশ আয়ানের দেওয়া লোকেশন অনুযায়ী বাইক নিয়ে পৌঁছে যায়। আরিশকে আসতে দেখে আয়ান এগিয়ে গিয়ে বলল,
ভাই তুমি সে আগের মতো খুন করা শুরু করেছ। আরিশের উপস্থিতিতে ওখানে থাকা তিনজন পুলিশ ওর দিকে এগিয়ে এসে বললেন। আরিশ খান খুন করা চারজন ছেলের মধ্যে একজন সানভি মিজান খানের ছেলে। আর মিজান খান তো আপনার লোক, তাহলে উনার ছেলেকে মারতে গেলেন কেন? আরিশ পুলিশের কথায় বাঁকা চোখে ওনার দিক তাকিয়ে তেরা কণ্ঠে বলল, আমার বলতে আমি আমার বউকে বুঝি। আর সবচেয়ে বড় কথা, এই বউ জিনিসটাকে আমি সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি। এক কথায় তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। আর যেখানে আমার কলিজা রহাত ছেলেগুলো ধরার সাহস করেছে, সেখানে ছেলেগুলো পৃথিবীতে বাঁচার বয়ে রাখে না। আরিশের কথা শুনে পুলিশ তিনজনার ভিতর একজন বেশম খেয়ে মিনমিন কণ্ঠে বললেন, সামান্য হাত ধরায় আপনি খুন করবেন? ওনার বাকি কথা আরিশ শেষ করতে না দিয়ে আগুন চোখে তেরা কণ্ঠে বলল, আমি কারো কাছে কৈফিয়ত দিতে পছন্দ করি না। আপনার আজ প্রথম, তাই ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম আর করব না, কারণ ক্ষমা আমি বারবার আমার বউকেই করি, অন্য কাউকে না। গট ইট? আরিশের তেরা কণ্ঠ শুনে পুলিশ লোকটা বেকুব বনে যায়। মনে মনে ভাবে, কথার কি ড্যাশ রে বাবা, এমন ছেলেদের এক কথায় বউখোর বলে। মনে মনে এসব ভেবে বললেন, আসলে খুন খুন করেছি আমি, এখন প্রমাণ মুছে ফেলা দায়িত্ব আপনাদের। বলে ওনাদের উত্তর না শুনেই আয়ানকে আসতে বলে ও চলে আসে। আরিশকে চলে যেতে দেখে পুলিশগুলো ওর যাওয়ার দিকে তাকিয়ে তামিম নামের একজন পুলিশ বললেন, খুন করেছে আরিশ খান, প্রমাণ লুপাট করতে হবে আমাদের। উনার কথা শুনে বিরক্ত চোখে তাকিয়ে অন্য একজন বললেন, কথাটা আরিশ খানের সামনে বলতে পারবেন? কেন, আমার কি মরার পাখনা গজিয়েছে যে তার সামনে এসব কথা বলতে যাব? তাহলে চলেন, যে কাজ দেওয়া হয়েছে সেটা করে ফেলি। রুমে ফুল পাওয়ারে এসি ছাড়া থাকায় প্রায় জ্যোতির শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাটা বেশি মনে হতে ঘুম ঘুম চোখে উঠে বিছানায় বসল। আশপাশটা তাকিয়ে মাথা চুলকে কখন ঘুমালো সেটা মনে করার চেষ্টা করল। 1 মিনিট যেতে ওর সবটা মনে পড়তে লাফিয়ে বিছানা থেকে উঠে রুমের আশপাশটা ভালো করে তাকায়। না, আরিশ ভাইয়া রুমে নেই। এটাই সুযোগ এখনই এখান থেকে কেটে পড়ার। জ্যোতিও তাই করল। দরজা খোলা পেয়ে ছুটে রুম থেকে বের হতে নিলে কারোর সাথে ঠাস করে ধাক্কা খেয়ে নিচে পড়তে নিলে ও অনুভব করে ও নিচে পড়ে যায়নি। এটা মনে হতে পিটপিট করে চোখ খুলে দেখে রাদিফ ওর ডান হাত ধরে রেখেছে। আর ও নিচের দিক চিত হয়ে ভাসমান আছে। ধন্যবাদ তোমাকে, তুমি না ধরলে হয়তো নিচেই পড়ে যেতাম। তার জন্যই তো ধরলাম, যাতে তুমি পরে ব্যথা না পাও। যাই হোক, আরিশ কি তোমাকে আঘাত করেছে? না, বলে চলে যেতে নিলে রাদিফ জ্যোতির হাতটা ধরে ওর কাছে এনে জ্যোতির মাথাটা ওর বুকের সাথে হালকা চেপে ধরে বলল, ভয় পাওয়ার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। বৈশাখী সকালের রোদের তাপে মানুষ প্রায় অতিষ্ঠ। বেলা প্রায় 9-7 ঘরের দিকে। তানিশা রিকশায় বসে জ্যামের কারণে। উদ্দেশ্য খান বাড়িতে জ্যোতির কাছে যাওয়া। আজ পরীক্ষা নেই, সেই সুবাদে দুজন আজ এক জায়গায় থাকবে তাদের সিদ্ধান্ত। তাছাড়া আইসিটি নোটোর কাছে নেই। দুজনে এক জায়গায় বসে পড়বে, তাই এত সকাল সকাল বের হওয়া। কিন্তু আজ মনে হয় সব জ্যামোর কারণেই হয়েছে। না হয় কখন বেরিয়েছে। যেখানে আসতে আধা ঘন্টার সময় লাগে না, সেখানে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত জ্যাম শেষ হচ্ছে না। তাই তানিশা বিরক্ত বেশ। সব ঝামেলা পেরিয়ে মাত্র খান বাড়ির সামনে এসে থামল রিকশা। তানিশা ভাড়া মিটিয়ে খান বাড়িতে ঢুকল। তখন খান বাড়ির সকল মানুষের সকালের খাবার খাওয়া প্রায় শেষ। জ্যোতিও সবার খাওয়ার শেষে খাবার খেয়ে মাত্র টেবিল থেকে উঠছিল। তখন তানিশাকে আসতে দেখে দৌড়ে ওর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলল, আমার জান পাখিটা তো চলে আসছে, কিন্তু তোর এত লেট হলো কেন? আরে জানু বলিস না, মেজাজটা তো আরেকটু হলে গরমই হয়ে যেত। যদিও এখনো গরম। আরে এত গরম গরম না করে দেরি হয়েছে কেন সেটা বল। আরে আমি তো সকালেই বেরিয়েছিলাম, কিন্তু জ্যামের কারণে এত লেট। তার ওপর এত কড়া রোদে তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। এখন একটু পানি খাওয়াবন? হ্যাঁ, নিয়ে আসছি। বলে রান্নাঘরে ফ্রিজ থেকে পানি আনতে চলে যায়। জ্যোতি যেতে আরিশ ও ফুল রেডি হয়ে নিচে নামছিল শার্টের হাতা বটতে বটতে। তখন টেবিলের কাছে পিছন ঘুরে তানিশাকে দাঁড়াতে দেখে আশপাশটা আর চোখে দেখে বাঁকা হেসে কাছে গিয়ে বলল,
তোকে পিছন থেকে দেখলেও উঠতে ইচ্ছা করে। পুরুষওয়ালী কণ্ঠ এমন কথা শুনে তানিশা পিছন ঘুরে তাকায়, কে বলেছে দেখার জন্য। তানিশা তাকাতে আরিশ 2-3 পা পিছিয়ে অন্য দিক তাকিয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, আমার বউয়ের মতো দেখতে চাচিকে। আরিশের মুখে চাচি শব্দটা শুনে তানিশা কপাল কুঁচকে আরিশের দিকে তাকায়। তখন আয়ান ও নিচে নামছিল। আয়নের সাথে তানিশার চোখাচোখি হতে তানিশা অন্য দিক ঘুরে দাঁড়ায়। আয়ান ওদের কাছে এসে তানিশার উদ্দেশ্যে বলল, তুমি কখন এসেছ? আয়ানের মুখে তুমি শুনে আরিশ আয়ানের দিক তাকিয়ে বলল, এই চাচি। আরে ভাই, ও তানিশা, তোমার চাচি না। কি বলো ও তানিশা? হুম। এবার আরিশ তানিশার দিক তাকায়, তাকিয়ে দেখে তার মেয়ের সাথে এই মেয়ের সম্পূর্ণ মিল। তানিশাকে দেখা হলে আয়নের দিক তাকিয়ে বলল, তোর পছন্দ খারাপ না। বলে তানিশার দিক তাকিয়ে বলল, তুমি কিছু মনে করো না, আসলে মৌয়ের সাথে তোমার অনেক মিল। এটা যারা সামনে থেকে না দেখবে তারা কখনোই ধরতে পারবে না যে তোমরা দুজন আলাদা মানুষ। তানিশা আরিশের কথা শুনে ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, বুঝলাম আমাদের মিল আছে, তাই বলে আপনি আমাকে চাচি বলবেন? তানিশের কথা শুনে আরিশ ফিক করে হেসে দেয়। আরিশের পাশাপাশি আয়ান ও মুখে হাত চেপে মুচকি হাসে। ততক্ষণে জ্যোতি ঠান্ডা পানি নিয়ে এসে দেখে আরিশ আয়ান তানিশার দিক তাকিয়ে কি নিয়ে যেন হাসছে। এটা দেখে ও তানিশার কাছে এসে বলল, এই নে তোর পানি। তানিশা পানি পেয়ে চেয়ারে বসে সম্পূর্ণটা শেষ করে দম ফেলে বলল, অনেক ধন্যবাদ তোকে, বোন। আয়ান ভাই, তুমি আমার জানুর দিক তাকিয়ে মুখ টিপে হাসছ কেন? আরিশ জ্যোতির কথা শুনে শার্টের কলার উপরে জাগিয়ে ঠিক করতে আয়ানের উদ্দেশ্যে বলল, আয়ান আমি গেলাম, তুই বরং আজকে বাড়ি থাক। বলে আরিশ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ব্যস্ত পায়ে চলে যায়। আরিশ চলে যেতে বাড়ির প্রায় সব মানুষ বসার ঘরে উপস্থিত হয়। লিমা খান তানিশাকে দেখে মুচকি হেসে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, আরে তানিশা আম্মু তুমি? হ্যাঁ আন্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তোমার আম্মু কেমন আছে? হ্যাঁ তারা সবাই ভালো আছে। তুমি তো আমাদের বাসায় আসোই না, আজ এসেছো, যেতে পারবে না? কি বলেন আন্টি, আমি তো সপ্তাহে একবার হলেও আসি, আর আপনি বলছেন আমি আসি না। সে হলেও আজকে তোমাকে যেতে দেব না। তানিশার সাথে সকলের প্রায় মোটামুটি কথা হয়েছে। মেয়ে হিসেবে তানিশাকে খান বাড়ির সকলের পছন্দ। বিশেষ করে লিমা খানের, উনার মনে সুপ্ত ইচ্ছা ছেলের বউ বানানোর। কারণ আয়ান ওনাকে বলেছে সে তানিশাকে পছন্দ করে। উনি মা হিসেবে ছেলেদের পছন্দকে সব সময় প্রায়োরিটি দেয়। তানিশা সকলের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে, জ্যোতির সাথে ওর রুমে চলে যায়। সময়টা প্রায় দুপুরবেলা। জ্যোতি তানিশা নোট কমপ্লিট করে মাত্র বিছানায় গোল হয়ে বসল। জ্যোতি নোটগুলো গুছিয়ে রাখতে রাখতে বিরক্তি ভঙ্গিমা নিয়ে বলল, ধুর বালের মাথা, এই আইসিটি চ্যাপ্টার শেষ হলে এক বাচ্চা বাঁচি। এটা ম্যাথমেটিক্সের থেকেও কঠিন। মানলাম তোর কথা, কিন্তু কথায় কথায় এত বাজে কথা বলো কেন? তুই কথা বলিস না তো ললিতা। শোন, তুই যে আমার সাথে কথায় কথায় বাল বল, তোর জন্য একটা বালঘরের নামতা বানিয়েছি। কি হ শুনবি? জ্যোতি তানিশার দিককে কৌতূহল হয়ে তাকাতে দেখে তানিশা গলা খাকারি দিয়ে বলল, আমি শিওর আমার নামটা শুনে তুই আর জীবনে কোনোদিন বাজে কথা বলবি না। বলে ওর বানানো নামাতাটা শুরু করলো, 12 অক্ষে 12, বাল ফালাইতে পারো। 12 2 গুণে 24, বাল হালাইয়া এডা বান্দিস। 3 বারম 26। বাবর বাকি নামটা শেষ করার আগে দরজার দিক চোখ পড়ে। দেখে আয়ান হা করে ওর দিক তাকিয়ে হুট করে আয়ান মেঝেতে ঠাস করে পরে সেন্সলেস হয়ে যায়। তানিশাকে থামতে দেখে সাথে দরজার দিকে কিছু পড়ার শব্দ পেয়ে জ্যোতি তাড়াতাড়ি সেদিকে তাকিয়ে দেখে আয়ান মাটিতে সেন্সলেস হয়ে পড়ে আছে। এটা দেখে ও দৌড়ে আয়ানের কাছে গিয়ে গালে চাপড় দিতে দিতে বলল, ভাই ও ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? আয়ান কিছুক্ষণ হয় জ্যোতির রুমের সামনে এসেছিল, তখন তানিশা মাত্র ওর বিখ্যাত নামটা শুরু করতে যাচ্ছিল জ্যোতিকে শোনানোর জন্য। আর তখন আয়ান তানিশার এমন নামটা শুনে তানিশার বুঝতে বাকি থাকে না আয়ান ওর নামটা শুনেই কমায় চলে গেছে। তাই 2-3 বার পরপর রোগ গিলে কাচুমাচু করে বিছানার এক কোনায় গিয়ে বসল।
আয়ান কথা বলছে না দেখে জ্যোতি রুম থেকে পানি নিয়ে আয়ানের মুখের উপর ছিটাতে আয়ান পিটপিট করে চোখ খুলে তাকায়। আয়ানকে তাকাতে দেখে জ্যোতি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম, যাক তুমি ঠিক আছো এতে অনেক। আয়ান জ্যোতিকে পাশ করে বিছানার উপর গোল হয়ে বসে থাকা তানিশাকে একবার দেখে বলল, বোন আমি ভুলবশত রুমে ফোনটা ফেলে এসেছি, তুই একটু কষ্ট করে খুঁজে নিয়ে আয়। আচ্ছা আমি নিয়ে আসছি, বলে আয়ানের রুমের দিকে চলে যায়। জ্যোতি চলে যেতে আয়ান তানিশার দিক তাকিয়ে বাঁকা হেসে ওর দিকে এগোতে এগোতে বলল, তুমি কি যেন নামটা বলছিলে এতক্ষণ আমার বোনকে? আয়ানকে এমন হাসতে এবং ওর কাছে এগোতে দেখে বিছানার চাদর খামছে ধরে বলল, কই আমি তো কিছু বলিনি। সত্যি? কিন্তু আমি তো শুনলাম মনে হয়, বলে তানিশার একদম কাছে গিয়ে ওকে দুই হাতের মাঝে করে নিয়ে আবারও বলল, তুমি যে এত সুন্দর নামটা বলতে পারো সেটা আমার জানা ছিল না। বলে ওর দিক আরেকটু ঝুঁকতে নিলে জ্যোতি রুমের মধ্যে ঢুকে বলল, ভাই তোমার ফোন। ব্যাস এতটুকু বলে সামনে তাকাতে দেখে এমন দৃশ্য। আয়ান ও কিছুটা অপ্রস্তুত হয়ে তানিশার উপর থেকে উঠে এসে ওদের কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কি হলো এটা? অবাক হয়ে, আমি জানি না। হলকেন্দ্র থেকে দু বান্ধবী পরীক্ষা শেষ করে একসাথে বের হয়ে দুজনে বেশ খুশি। কারণ তাদের সবচেয়ে কঠিন সাবজেক্টে আজকে শেষ। তাছাড়া পরীক্ষাটা বেশ ভালো হয়েছে। তাই খুশি মনে জন গল্প করে একসাথে রিকশায় উঠে বাড়ি আসে। বাড়ির অনেকটা কাছে আসার পরে তানিশা রিকশা থেকে নেমে চলে যায়, জ্যোতিও চলে আসে। জ্যোতি রিকশা থেকে নেমে বাড়িতে ঢোকার সময় ওর পাশ দিয়ে আরিশও তখন বাইক নিয়ে বাড়িতে ঢুকছিল। জ্যোতি আরিশকে দেখে তাড়াতাড়ি বাড়িতে ঢুকতে নিলে আরিশ বাইক পার্কিংয়ে রেখে তার মুখে তাড়াহুড়া করে ভিতরে ঢুকতে দেখে সেও তার পিছনে যায়। দুজনে প্রায় একসাথে বাড়িতে ঢুকে আরিশ চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে কেউ নেই, অতঃপর আস্তে করে জ্যোতির কাছে গিয়ে টুপ করে ওর বাগালে চুমু খেয়ে মাথাটা চুলকাতে চুলকাতে সিঁড়ি দিয়ে নিজের রুমে চলে গেল। হঠাৎ এমন হওয়ায় জ্যোতি ও চমকে ওঠে আশেপাশটায় তাকায়। না আপাতত আশেপাশটায় কেউ নেই দেখে জ্যোতি আরিশের যাওয়ার দিক তাকিয়ে গালি দিয়ে বলল, লুচ্চা এক নাম্বার লুচ্চা একটা বেদা, যখন দেখে খালি চুমু খায়। বলে ও সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। কড়া রোদের মধ্যে ভার্সিটি শেষ করে ইভা ক্লান্ত শরীর নিয়ে বাড়ি আসার জন্য রাস্তার এক কিনারে দাঁড়িয়ে ওয়েট করছিল গাড়ি আসার জন্য। কারণ বাড়ি থেকে করা আদেশ ইউনিভার্সিটিতে বাড়ির গাড়ি ছাড়া আসা যাবে না। তাছাড়া ওদের বাড়ি থেকে ঢাকা ইউনিভার্সিটি প্রায় 30 মিনিটের মতো লাগে গাড়িতে আসতে। তাছাড়া আজকে বাড়ি ফেরার আগে ভার্সিটি বৈশাখী প্রোগ্রামের জন্য সাদা কাপড় কিনতে হবে। ওর কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি চলে আসে। ইভা গাড়ি আসতে ড্রাইভারকে আগে কাপড়ের শপে নিয়ে যেতে বলে। ড্রাইভার কিছুক্ষণ ড্রপ করার পর ওরা গিয়ে থামে নয়র লেডিস ফ্যাশন হাউসের সামনে। শপে এসে ইভা গাড়ি থেকে নেমে দেখে বিশাল বড় এক সাদা বিল্ডিংয়ের উপর লেখা নয়র লেডিস ফ্যাশন হাউস। তার পাশে ডিজাইন করে বড় করে লেখা ইমরান খান রানী প্লিজ ওয়েলকাম। ইভার বাহিরের ভিউটা দেখা হয়ে গেলে মনে মনে বলে, বাহিরের ডিজাইনটা এত সুন্দর করে ডেকোরেট করেছে, না জানি ভিতরের ভিউটা কত সুন্দর করেছে। এসব ভেবে ইভা ভিতর ঢুকে। কাচের দরজাটা খুলে ইভা শপের ভিতর ঢুকতে কিছুটা অবাক হয়, কারণ ও ভিতরে ঢুকতে দুজন সেলসম্যান ওর হাতে একটা গোলাপ দিয়ে বলল, স্বাগতম ম্যাম আমাদের এখানে আসার জন্য। আর যারা আমাদের এখানে প্রথম আসে আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই। বাহ, আপনাদের পরিবেশনটা অনেক সুন্দর। এটা আমাদের মালিকের পরিকল্পনা। খুন দেখে বোঝা যাচ্ছে আপনাদের মালিক অনেক শৌখিন। বলি ইভা শপের ভিতরে ঢুকে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকে। আশেপাশটা দেখতে দেখতে হুট করেই কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই মেঝেতে পড়ে যায়। ইভা পরে যেতে জামা ঝেড়ে উঠতে উঠতে বলল, আই এম সো সরি, আমি আসলে খেয়াল করিনি। সামনে পড়া যাওয়া লোকটা ইভার থেকে মিষ্টি কণ্ঠে সরি বলতে শুনে কিছুটা অবাক হলো। কারণ দোষ তো এভার না, দোষটা সম্পূর্ণ ওর। তাই উঠে ইভার দিকে তাকিয়ে বলল, আসলে দোষ আপনার নয় আমার। আমি তাড়াহুড়া করে বের হচ্ছিলাম তখন। এতটুকু বলে ইভার মুখশ্রীর দিক চোখ পড়তে লোকটার চোখ দুটো যেন সামনে থাকা মধ্যে আটকে যায়। এক দৃষ্টিতে তাকিয়ে ইভাকে সূক্ষ্মভাবে দেখার মধ্যে ইভা বলল,
আচ্ছা, সমস্যা নেই। কিন্তু আপনি লেডিস শপে কি করছেন? এখানে তো ছেলেদের কোন পোশাক বিক্রি করা হয় না। সামনে থাকা লোকটার ইভাকে দেখা হয়ে গেলে ইভার কথায় মুচকি হেসে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এখানে শপিং করতে আসিনি। তাহলে আপনি লেডিস হাউজে কি করেছেন? ওদের কথায় একজন সেলসম্যান বলে, ম্যাম, উনি আমাদের শপের মালিক। ইভা সেলসম্যানের কথায় রনির দিকে তাকিয়ে বলল, ও, আপনি তাহলে ইমরান খান রনি। আসলে আমি বুঝতে পারিনি। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আমি সুমাইয়া খান ইভা। বাসা কোথায় তোমাদের? গুলশান খান বাড়ি। মির্জানি। ভ্রুকুচকে কনফিউজড হয়ে, হুম। ইভা, কে হুম বলতে শুনে রনি কিছুটা খুশি হয়ে বলল, ও, তোমাদের তো আমরা চিনি। এবার ইগল টিমে তোমার ভাই নেতৃত্বে দাঁড়িয়েছে, তাই না? হ্যাঁ, আমার বড় আব্বুর ছেলে। আচ্ছা, আমাকে এখন বেরতে হবে। নাইস টু মিট ইউ। অ্যান্ড আই উইল সি ইউ অ্যাগেন। বলেই ইভাকে একটা হাসি উপহার দিয়ে চলে যায়। জ্যোতি তখন রুমে এসে ড্রেস চেঞ্জ করে। ফারির রুমে গিয়ে দেখে ফারি বিছানায় শুয়ে শুয়ে কোরিয়ান মুভি দেখছে। ফারি শুধু কোরিয়ান মুভি না, তার পাশাপাশি ইংলিশ মুভিও দেখে। তার নাকি বিদেশি ছেলেদের অনেক ভালো লাগে। সুযোগ পেলে নাকি সে বিদেশি একটা ছেলেকে বিয়ে করে নিত, এমনটা তার কথা। জ্যোতি ফারির কাছে এসে ওর ফোনটা মেরে ওর কাছে নিয়ে বলল, তোর মুভি দেখা হলে চল গিয়ে গোসল করি। মুই তো আফা আম্মের রইগা অপেক্ষা করতে আছিলাম। কখন আম্মে আইবেন? জাগদা আম্মের পরীক্ষাহান কেমন হইছে? আলহামদুলিল্লাহ। তুই ঠিক করে কথা বল। আমি ঠিক করেই কথা বলি। বাই দা ওয়ে, কেসটা কিন্তু সে ছিল। ফারির কথা শুনে জ্যোতি মুখটা কাচুমাচু করে বলল, মা, নে। আসলে আমি কোরিয়ান মুভিতে মায় দেখলাম। মুখ টিপে হেসে জ্যোতি ফারির কথা শুনে হাফ ছেড়ে বলল, ও তাই বল, আর চল এখন। হুম। ওরা গোসলের জন্য রুম থেকে বেরোনোর সময় আরিশের চোখে পড়ে। আরিশ তার মুখে গোসল করতে যেতে দেখে মুচকি হেসে তোয়ালে নিয়ে জ্যোতির পিছু আসতে নিলে হঠাৎ করেই জ্যোতির চোখ পড়ে আরিশের দিকে। আরিশকেও তোয়ালে নিয়ে নিচে নামতে দেখে বুঝে যায় আরিশ গোসলের জন্য আসছে, তাই জ্যোতি ওখানে দাঁড়িয়ে পড়ে। ফারির হাত ধরে বলল, আমি বাহিরে গোসল করব না, আমার ওয়াশ রুমে করব। কেন? ফারি কপাল কুঁচকে, আমি আসলে। জ্যোতির কথার মধ্যে রাদিফও সেখানে উপস্থিত হয়ে জ্যোতির দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? রাদিফের কথায় ফারি আগ বাড়িয়ে বলল, গোসল করতে যাচ্ছিলাম। ও, আমিও তাহলে সুইমিং অয়ে গোসল করব। কিন্তু তুমি তো সুইমিংয়ে গোসল করো না। করেই না তো কি হয়েছে? আজকে করব। জ্যোতির দিক তাকিয়ে রাদিফের কথায় আরিশ রাদিফের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই গিয়ে সুইমিং অয়ে গোসল কর। আর তুই ভাবলি কি করে মৌ তোর সাথে গোসল করবে? রাদিফ আরিশকে ওর কাঁধে হাত রাখতে দেখে বিরক্তি নিয়ে ওর কাঁধ থেকে হাতটা সরিয়ে বলল, সেটা না হয় জ্যোতি বলুক। কেন, আমি বলেছি তাতে তুই শুনতে পাসনি? দাঁত কিরমির করে। জ্যোতি, তুমি বাহিরে গোসল করবে। জ্যোতির দিকে তাকিয়ে জ্যোতি কিছু বলতে যাবে, তার আগেই আরিশ হুঙ্কার দিয়ে বলল, বললাম না মৌ তোর সাথে গোসল করবে না। আরিশের হুঙ্কার দেখে জ্যোতি ভয়ে পিছিয়ে যেতে নিলে রাদিফ জ্যোতির কাছে গিয়ে বলল, তুমি ভয় পেও না, আমি আছি তো। জ্যোতি রাদিফকে ওর কাছে এগোতে দেখে আরো দুপা পিছিয়ে যেতে নিলে আরিশ জ্যোতির হাতটা থাবা মেরে ধরে বলল, তুই আমার সাথে চল, তুই আমার সাথে গোসল করবি। বলে জ্যোতির হাত ধরে হাঁটতে নিলে রাদিফ জ্যোতির অন্য হাত টেনে ধরে আরিশের দিকে তাকিয়ে বলল, ওর হাতটা ছাড় আরিশ। আরিশ একবার রিদিফের ধরে রাখা হাতের দিক তাকাচ্ছে তো একবার রাদিফের দিক তাকাচ্ছে। আরিশ রাগকে কন্ট্রোল করতে না পেরে চেঁচিয়ে বলল, ছাগলের পুতো, মৌয়ের হাত ছাড়। মুখের ভাষা ঠিক করে তুই ওর হাত ছাড়। না ছাড়লে কি করবি তুই? আমার বালের দড়ি দিবি। যদিও তা পারবি না। শুনে রাখো, এই হাত আমি কোনোদিনও ছাড়ব না। জোরে চিৎকার করে। আরিশকে চিৎকার করতে দেখে রাদিফ জ্যোতির হাতটা আস্তে ছেড়ে দেয়, কারণ রাদিফ যতক্ষণে হাত না ছাড়বে আরিশ এভাবে চিৎকার চেঁচামেচি করবে। আর তখন বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়ে আরিশকে নয় বরং জ্যোতিকে ভুল বুঝবে। আর মামনি সে তো একবারও ভাববে না জ্যোতির গায়ে হাত তুলতে। তাই রাদিফ সবকিছু চিন্তা করেই হাতটা ছেড়ে দেয়।
রাদিফ জ্যোতির হাত ছেড়ে দিতে আরিশ জ্যোতিকে টান মেরে ওর কাছে এনে পাজাকলে তুলে দফদফ পা ফেলে ও রুমের দিকে হেঁটে সোজা ওয়াশরুমে ঢুকে জ্যোতিকে বাথটবের উপর ঠাস করে ফিক্কা মেরে ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজাটা দিয়ে আবারও ওয়াশরুমে ঢুকে জ্যোতিকে এক টান দিয়ে বাথটব থেকে উঠিয়ে দাঁড় করিয়ে ঝরনাটা ছেড়ে দিয়ে দুজন একসাথে ভিজে চুপচুপ হচ্ছিল। কারো মুখে কোন কথা নেই, শুধু শোনা যাচ্ছিল দুটো মানুষের ঘন ঘন নিঃশ্বাস। জ্যোতিকে চুপচাপ থাকতে দেখে আরিশ বন্ধ চোখ জোড়া খুলে জ্যোতির আদলের দিকে তাকিয়ে দেখে জ্যোতির বন্ধ চোখ জোড়া অবনত কাঁপছে, পাশাপাশি গোলাপি ঠোঁট দুটোও কাঁপছে। আরিশ জ্যোতির দিকে তাকিয়ে নিজের চৈতন্য হারায়। আস্তে আস্তে করে জ্যোতির ঠোঁট দুটো পরম যত্নে ওর সাথে আবদ্ধ করে চুষতে থাকে। আরিশ জ্যোতির ঠোঁটে চুমু খেতে জ্যোতি সাথে সাথে চোখ দুটো বড় করে তাকায়। অতঃপর আরিশের থেকে ছাড়া পেতে আরিশের বুকের উপর থাপড়া থাপড়ি শুরু করে দিল। আরিশের কাজে বিপত্তি বাজাতে আরিশ জ্যোতির ঠোঁট ছেড়ে জ্যোতির দিক তাকিয়ে কিছু বলবে, তখন ওর চোখ পড়ে জ্যোতির স্বর্ণ কালার চেইন পরা ঝকঝক করা গলা ও ঘাড়ের দিকে। আবারও আরিশ ওর কন্ট্রোল হারায়, ঝুঁকে জ্যোতির ঘাড়ের দিক চুমু খেতে গেলে জড়িয়ে আরিশকে নিজের থেকে ঠেলে সরিয়ে বলল, আপনাকে আমি সহ্য করতে পারি না, আপনার এমন কাজে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, প্লিজ আমার কাছ থেকে সরুন। আরিশ জ্যোতির কথায় বার্তা না দিয়ে জ্যোতিকে টেনে ওর কাছে এনে ঘাড়ে মুখ ডোবাতে ডোবাতে নেশাক্ত কণ্ঠে বলল, যদি আর একবার নাড়াচাড়া করিস তো আমি তোকে রেপ করব। এখন অ্যাজ ইউ উইশ। জ্যোতি আরিশের কথায় কি বলবে কিছু ভেবে পাচ্ছে না, কারণ আরিশের কাজে ডিস্টার্ব হলে সে যেটা বলেছে সেটাই করবে। কিন্তু আরিশের এমন বিহেভিয়ার দেখে জ্যোতি জোরে কান্না করে দিয়ে বলল, প্লিজ আমি সহ্য করতে পারছি না তো, আপনাকে নিতে পারছি না, প্লিজ আমাকে ছাড়ুন। আরিশ জ্যোতির কান্না শুনে ওর থেকে সরে আসে। আরিশ জ্যোতির থেকে সরে আসতেও জ্যোতির কান্না থামছে না দেখে আরিশ কথা ঘুরাতে বলল, গলায় কি পড়েছিস এইসব বালছাল? জ্যোতি আরিশের কথায় ওর গলার দিক তাকিয়ে এক হাত গলার চেইনের উপর দিয়ে বলল, চেইন পরেছি দেখতে পারছেন না? এটা এক্ষুনি খুলে ফেল। না, এটা খুলব না। চোখের পানি মুছে। জ্যোতির মুখে খুলব না শুনে আরিশ জ্যোতির গলা থেকে চেইনটা টান মেরে খুলে ওর হাতে নিতে দেখে জ্যোতি আবারও কান্না করে দিয়ে বলল, কি করলেন এটা আপনি? কত কষ্ট করে টাকা জমিয়ে এই ছোট পেন্ডেন্ট সহ চেইনটা কিনলাম, আর আপনি সেটা ছিঁড়ে ফেললেন। জ্যোতিকে আবারও কান্নাকাটি করতে দেখে আরিশ বিরক্ত হয়ে বলল, ক টাকা জমিয়ে কিনেছিস? 1260 টাকা। একটা টাকা আমার থেকে কম রাখেনি। আর আপনি? জ্যোতির অভিমানী কণ্ঠ শুনে আরিশ শব্দটা টেনে বলল, এত টাকা? আরিশ জ্যোতির কথা শুনে হাসবে না কিছু বলবে কিছুই ভেবে পাচ্ছে না, শুধু ওর দিক তাকিয়ে আছে। আরিশকে ওর দিক তাকিয়ে থাকতে দেখে জ্যোতি বলল, আমার ছোট পেন্ডেন্ট সহ চেইন পরতে অনেক ভালো লাগে। আমার চেনটা দিন, আমি জোড়া লাগিয়ে পরব। অনেকক্ষণ হয়ে গেছে, ভিজে আছিস, ঠান্ডা লাগবে, চেঞ্জ করে নে। আপনি কি বোকা? মানে আপনি তো কিডন্যাপারদের মতো আমাকে কোলে করে নিয়ে এসেছেন, আমি কি জামা কাপড় আনতে পেরেছি যে চেঞ্জ করে নিব? সমস্যা নেই, আমারটা পরে নে। তখন জ্যোতি বাধ্য হয়ে আরিশের একটা টি শার্ট, সাথে ওর থেকেও বড় একটা ট্রাউজার পরে নেয়। কারণ জ্যোতি তখন আরিশের কথায় না করে ফারিকে ডেকে দিতে বলেছিল। কিন্তু আরিশ জ্যোতির কথার কোন পাত্তা দিচ্ছিল না বলে জ্যোতি আরিশের দেওয়া সাদা টি শার্ট ও ছাই বর্ণের একটা ট্রাউজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আরিশ ওর বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। আরিশকে বারান্দায় দেখে জ্যোতি এক দৌড়ে রুমের দরজা খুলে গো। জ্যোতি চলে যেতে আরিশ রুমের দিক ঘুরে দরজার দিক তাকিয়ে বলল, কত পালাবে মৌচাক, সেই ঘুরে ফিরে আমার ঘরেই আসতে হবে। জ্যোতি আরিশের রুম থেকে এসে ওর পরার জামা বের করে, ট্রাউজারটা খুলে কালো প্যান্ট কাট একটা ছেলোয়ার পরে নিয়ে যখন জামা পরতে নিবে তখন ওর চোখ পড়ে ওর গায়ে পরা আরিশের টি শার্টের দিকে। জ্যোতি টি শার্টটা গলার কাছ থেকে একটু উঁচু করে ঘ্রাণ টানিয়ে চোখ দুটো বন্ধ করে খুলতে চোখ জোড়া পানিতে ভরে যায়। আজ কত বছর পর নির্ভয় প্রিয় মানুষটার গন্ধ নিল। চোখের পানিটা মুছে পরপর প্রিয় ঘ্রাণটা কয়েকবার শুকে নিল। হঠাৎ রুমের দরজা বন্ধ হওয়ার শব্দ পেয়ে দরজার দিক তাকিয়ে দেখে রোদ রাগী চোখ নিয়ে ওর দিকে তেড়ে আসছে। এটা দেখে চোখের পানি ভালো করে মুছে জ্যোতি কণ্ঠ খাদে নামিয়ে বলল, রোদ আপু তো
ওর বাকি কথা শেষ করার আগেই রোদ জ্যোতির গালে ঠাটিয়ে থাপ্পড় দিল। ঠাস-শস। আপু, ঠাস-শস। তোর লজ্জা করে না? নিষেধ করার পরও আরিশের রুমে গিয়েছিস, বেহায়া একটা মেয়ে। পর পর দুটো থাপ্পড় খেয়ে আপনা আপনি জ্যোতির চোখ দুটো পানিতে টটম্বুর হয়ে যায়। জ্যোতির মুখ থেকে ফুপানোর শব্দ শুনে রোদ জ্যোতির থুতনিটা ওর দিক করে বলল, তোর নাটক দেখতে আসিনি আমি। কি কি করেছিস আরিশের সাথে সত্যি করে বল। জ্যোতি ফুপিয়ে কাঁদতে কাঁদতে রোদের কথার তাৎপর্য না বুঝে বলল, মানে ওলে আসছে আমার নেকা, সুন্দর চেহারা দেখিয়ে উঠতি বয়সের ফুর্তি মেটাতে গিয়েছিলি তাই না? রোদের এমন জঘন্য কথা শুনে জ্যোতি অনুনয়ের কণ্ঠে বলল, আপু তুমি ভুল বুঝছো। কোনটা ভুল কোনটা সঠিক আমি সেটা বুঝি না। একটা ছেলের রুমে গিয়ে তারই পোশাক পরে বের হয়েছিস। নিশ্চয়ই তোদের মধ্যে অনেক কিছু হয়েছে। ছি আপু, তুমি এসব কি বলছো? আমার মেজাজ এমনি গরম, সত্যি কথা বল। দেখো আপু তুমি যেসব ভাবছো সম্পূর্ণ ভুল। আমি ওর সম্পূর্ণ কথা শেষ করার আগে দরজায় কারাঘাত করার শব্দ পেয়ে দুজনেই সেদিকে তাকায়। রোদ দরজার দিক থেকে চোখ সরিয়ে জ্যোতির দিকে তাকিয়ে বলল, আমি যে তোকে চর মেরেছি এটা তুই কাউকে বলবি না। আর যদি বলিস? না আপু আমি কাউকে বলবো না। আমি দরজা খুলছি। বলে রোদ দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে ফারি ভ্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। ফারি রোদকে দেখে বলল, তুমি এই রুমে কি করছো? সেটা কি তোকে বলতে হবে? না তুমি তো কোন কারণ ছাড়া এই রুমে আসো না, তাই জিজ্ঞেস করলাম। আমি যাচ্ছি, বলে একবার জ্যোতির দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোদ চলে যেতে ফারি জ্যোতির কাছে এসে ওর দিক তাকাতে ফারির চোখে পড়ে জ্যোতির গালে থাপ্পড়ের দাগ। থাপ্পড়ের দাগ দেখে ফারি ভ্রু কুঁচকে বলল, তোর গালের দাগ কিসের? নিশ্চয়ই রোদ আপু মেরেছে তাই না? আরে না, আপু মারতে যাবে কেন? তাহলে আরিশ ভাই মেরেছে। না, না, উনি মারেনি। তো আমাকে মিথ্যা বলছিস কেন? রোদ আপু যে মেরেছে সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আসলে দাঁড়া আমি আরিশ ভাইয়ের কাছে বিচার দিব। আরে এই না না, প্লিজ দেখ কেমনটা করিস না। তো আমি ওনার রুমে গিয়েছিলাম এটা ভেবে আপু মেরেছে। তোর ভাইয়ের রুমে যাওয়ার সম্পূর্ণ রাইট আছে তাহলে? কোন রাইট নেই আমার ফারি অন্যদিক তাকিয়ে আছে। মৌ, বললাম তো নেই। মৌ তুই ভাইয়ের বউ। দেখ ফারি আমি এসব কোনো কথা শুনতে চাই না, তুই আমার রুম থেকে যা। তুই না শুনলেও ওটা সত্যি। কোন সত্যি নেই? আমার কাছে মিথ্যে বলবি না। তুই যে এখনো ভাইয়ের কথা মনে করে বালিশ ভিজাও সেটা কি আমি জানি না? তুই যাবি কেন? আমি যাব কেন? তুই তোর অনুভূতির লুকাচ্ছিস। তুই ভাইকে ভালো দেখ ফারি আমার এসব কথা শুনতে ভালো লাগছে না। দেখ তুই মানিস আর না মানিস, আজ তোকে স্বীকার করতেই হবে। তোর মনে আছে 1.5 বছর আগের কথা, যখন তুই আর্টের পড়তি? তখন এক বিকেলে গার্ডেনে বসে আমরা সবাই চিরকুট খেলছিলাম। জ্যোতির ফারির কথায় মনে পড়ে সেই 1.5 বছর ফেলে আসা আগের ঘটনা। সময়টা প্রায় পড়ন্ত বিকাল, মানে দিনের সেই সময়টা যখন বিকেল প্রায় শেষ হয়ে আসে, সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, আলো একটু নরম হয়ে নিভে নিভে আসে। আর চারপাশে এক ধরনের শান্ত, আবছা, স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। ঠিক এই সময়টা খান বাড়ির ছেলে মেয়েদের আড্ডা, গল্প গান করার সময় হয়। কখনো কখনো আয়ানও থাকে যদি ওর কোন জরুরি কাজ না থাকে। আজ আয়ানের কাজ থাকায় সে এই সময়টা তার বোনদের দিতে পারেনি। যদিও আয়ান না থাকলেও তাদের আড্ডা মিস হবে না। আর আজকে তারা চিরকুট খেলবে এটাই সিদ্ধান্ত। সেই অনুযায়ী রোদ, ইভা, ফারি, জ্যোতি, মনি সব কিছু ঠিকঠাক করে আসর জমালো সবাই মিলে। আর নিয়মটা, কাচের বাটিতে অনেকগুলো কাগজ, তাতে অনেক কিছু লেখা থাকবে, আর যার যেটা ইচ্ছা সেই কাগজটা উঠিয়ে সেখানে যেটা লেখা থাকবে সেটা করবে। প্রথমেই ইভা একটা চিট নাড়াচাড়া করে উঠিয়ে খুলে দেখল তাতে লেখা, মা বাবাকে কতটা ভালোবাসো সেটা মিন করে ছোট করে কবিতা বলো। ইভার চিরকুট দেখা হয়ে গেলে সবার দিক তাকিয়ে বলল, নিঃশ্বাসে ভরে আছে মা বাবার নাম। তাদের ছায়াতেই আমার সব শান্তি। বাবার হাত ধরেই হাঁটতে শিখেছি। মায়ের চোখে চেয়ে স্বপ্ন লিখেছি। আজ দূরে এসে বুঝি খুব ক্লান্ত আমি। ভালোবাসার খামে নেই আগের সেই অভিমান। ভুলে যাই মাঝে মাঝে, তবু মন কাঁদে। একবার তুমি যদি ফিরে আসতে বাবা। ইভা এতটুকু বলে থেমে বলল।
আমার আর মনে আসছে না, এর থেকে বেশি এগুলে আব্বুর কথা খুব মনে পড়ে যাবে। আর তখন সবগুলো আবেগী হয়ে কেঁদে দিব। এখন রোদকে বল চিরকুট ধরতে। রোদ চিরকুট ধরে দেখে তাতে লেখা, আমাদের সবার জন্য আজ সন্ধ্যায় নাস্তা বানাতে হবে। এটা দেখে রোদ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বলল, হে মাবুদ, আমার কপালে কেন এত বড় ঝামেলা জুটল। রোদের কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। ফারি তো বলেই ফেলল, তোর এটা পাওয়াই উচিত। ফারি রোদকে বলে জুতির দিকে বাটিটা ধরে চিরকুট উঠাতে বললে, জুতি উপর থেকে একটা চিরকুট হাতে নিতে তাতে লেখা, তোমার প্রিয় মানুষকে ডেডিকেট করে একটা গান শোনাও আমাদের। জুতি চিরকুটের প্রিয় মানুষ বলতে প্রথমেই ওর চোখে ভেসে ওঠে আরিশ মুখটা। সাথে সাথে ওর মনটা বিষিয়ে যায়, বেরিয়ে আসে ভিতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু সবাই তো নাছোড়বান্দা, চিরকুট যেহেতু ধরেছে এখন খেলতেও হবে। তাই চোখটা বুঝে আরিশের কথা মনে করে গাইতে শুরু করল, ঝড়ে যাওয়া পাতারি মতন। ঝড়ে গেছি আজ আমি, কেন ভালোবাসোনি আমায়। হারিয়ে কোথায় তুমি, একলা পথের পথিক হয়ে। হেঁটে চলেছি একা, আকাশ পানে শুধু তাকিয়ে থাকি। খুঁজে পাই না তোমার দেখা। ঝড়ে যাওয়া পাতারি মতন। ঝড়ে গেছি আজ আমি, কেন ভালোবাসোনি আমায়। হারিয়ে জুতি আর গানটা সম্পূর্ণ শেষ করতে পারিনি, তার আগেই ফুপিয়ে কাঁদতে শুরু করল। কান্নার বেগ বেড়ে যেতে জুতি খেলা রেখে উঠে দৌড়ে সোজা ওর রুমে গিয়ে বিছানার উপর হয়ে শুয়ে হাতের উপর মাথাটা রেখে অঝরে কান্না করতে লাগলো। কিশোরী মন আজ আরিশকে তার ভীষণ প্রয়োজন। এটা সে কাকে বোঝাবে। সে মারাত্মক পরিমাণ ভালোবাসে আরিশকে, কেন চলে গেছে, কেন, কেন, কেন। জুথি কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বলল, আরিশ ভাইয়া, আপনি আমার সেই জায়গায় থাকেন, যেই জায়গার শত খুঁজলে না পাওয়া যাবে, না অনুভব করা যাবে। শুধু এক আকাশ ভরা তিক্ততা নিয়ে পড়ে আছি আপনার প্রলয়ে। ফিরে আসুন না, আবারও সেই আগের মতো মৌ বলে ডাকুন না। আপনার মৌ আপনাকে খুব মিস করছে। ফিরে আসুন। আই এম ওয়েটিং ফর ইউ। ইয়েস ওয়েটিং, প্লিজ কাম ব্যাক ভাইয়া, প্লিজ কাম। তখন জুথি ওখান থেকে চলে আসতে সবাই খেলা থেকে উঠে আসে। রোদ ওখান থেকে এসে ওর রুমে যায়। ইভা বোনকে এভাবে চলে যেতে দেখে বোনের রুমে আসতে নিলে ফারি আগবাড়িয়ে ইভার হাত ধরে বলে, আপু তুমি থাকো, আমি যাই। ইভাও আর নিষেধ করে না। ফারিকে যেতে বললে ফারি জুতির রুমে এসে জুতির কান্না পাশাপাশি বলা কথাগুলো শুনে জুতির পিঠের উপর হাত রেখে বলল, মৌ, তুই ভো। ফারির কথা শেষ করার আগেই জুতি উঠে বসে ফারির গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ফারি সবকিছু ছিন্ন হওয়ার পরেও আজও ভালোবাসি তো আমি ওনাকে, তাহলে উনি কেন আমার কাছে ফিরে আসছেন না। তুই এভাবে কান্না করলে কিভাবে হবে বল। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না তো। ভাইয়া চলে আসবে, এভাবে ভেঙে পড়িস না। জুতি তখনও ফারিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। বর্তমান জুতির এসব কিছু ভাবার মধ্যে ফারি জুতিকে ওর দিকে ঘুরিয়ে ওর দুই বাহুতে হাত রেখে বলল, কি হলো, কোথায় হারিয়ে গেলি। চুপ করে থাকবি না। এই 1.5 বছরের নিশ্চয়ই তোর ভালোবাসা ফুরিয়ে যায়নি। জুতি ফারির বারবার এক কথায় ওর হাত থেকে ফারির হাত সরিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ভালোবাসি, বাসতাম, বাসব, কিন্তু আমার তাকে প্রয়োজন নেই। তাকে আমি যতটা পরিমাণ না ভালোবাসি তার থেকেও বেশি ঘৃণা করি। তুই, উনার সাথে আমার কোন সম্পর্ক নেই। তুই এখন যা, যা শোনার সেটা তো শুনেছি। সময়ের বেগ টেনে কেটে গেছে 2 দিন। আরিশ রাজনৈতিক কাজে প্রায়ই রাত করে বাড়ি ফিরে। বাসায় খুব কমই থাকা হয় তার। আরিশ আজ আর বেরোয়নি। আয়ানকে পাঠিয়েছে, তার নাকি কোন প্রোডাক্ট আসবে। সময় সকাল 11:20। খান বাড়ির মহিলারা রান্নার কাজে ব্যস্ত। মনি স্কুলে গেছে, জুথির আজকের পরীক্ষা নেই, তাই ও ওর রুমে। ইভা ভার্সিটি গেছে। রোদ ফারি বসার ঘরে টিভি দেখছে। এমন সময় দরজায় কলিং বেল বাজতে রোদ উঠে দরজা খুলে দিতে দেখে একজন ডেলিভারি চার্জম্যান দাঁড়িয়ে আছে। উনাকে পার্সেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে রোদ বলল, কে অর্ডার দিয়েছে। আরিশ খান কোথায়। ওনার পার্সেল এসেছে, উনাকে ডেকে দিবেন। আমার কাছে দিন, আমি দিয়ে দিব। ডেলিভারি ম্যান রোদের হাতে পার্সেলটা দিয়ে বাইক নিয়ে চলে যায়। ডেলিভারি ম্যান চলে যেতে রোদ পার্সেলটার দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়, এত ছোট পার্সেলে কি অর্ডার করেছে আরিশ।
রোদ ভ্রু কুঁচকে প্রাইসের দিক তাকাতে চোখ দুটো ছানা বরাদ্দ দিয়ে যায়। কারণ সেখানে লেখা, দি প্রাইস ইন সুইজারল্যান্ড, এক। এটা দেখে সাথে সাথে বলল, হোয়াট? এটা সুইজারল্যান্ড থেকে আনানো? 1 মিলিয়ন, মানে বাংলাদেশি রেট 12,30,00,000 টাকা। হোয়াট? এটা সুইজারল্যান্ড থেকে আনানো? 1 মিলিয়ন, যার মানে বাংলাদেশি রেট 12,30,00,000 টাকা। রোদ কৌতূহল হয়ে পার্সেলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে সোফায় এসে বসে পার্সেলটা খুলতে নিলে ফারি বলল, ডেলিভারি ম্যান তো বলল এটা আরিশ ভাইয়ার। তো তাহলে তুই আনবক্সিং করছিস কেন? তাতে তোর সমস্যা? আরিশ এনেছে আর আমি দেখব না? ভাইয়ের জিনিসে অন্য কেউ হাত দেখ, এটা তার পছন্দ না, এটা তো তুই জানিস আপু। তাহলে? রোদ ফারির কথায় তেমন পাত্তা না দিয়ে পার্সেলটা আনবক্সিং করে দেখে একটা মাঝারি লম্বা সাইজের চ্যাপ্টা বক্স, যেটা চকচকে কালো কাঠের তৈরি, ম্যাট ফিনিশে খুব যত্নে তৈরি করা। রোদ বক্সটা দেখে আরো অবাক হয়, এত নিখুঁত, এত সূক্ষ্ম, এত কম্বিনেশন। রোদের চোখ জোড়া বক্সের উপরে আটকে যায়, এত নিখুঁতভাবে তৈরি করা দেখে। বক্সের উপর পিঠটায় খুব সুন্দর করে খোদাই করে সুইজারল্যান্ডের লোগো দেওয়া। রোদের বক্স এপিঠ ওপিঠ সম্পূর্ণ দেখা হয়ে গেলে বক্সে কি আছে দেখার জন্য বক্স খুলতে নিলে দেখে সেখানে একটা পাসওয়ার্ড। রোদের পাসওয়ার্ড দেখে বক্স খুলতে তেমন সমস্যা হয় না, কারণ পাশেই পাসওয়ার্ড কোড দেওয়া ছিল। রোদ বক্সটা খুলে যেন চোখ কোঠায় ওঠার উপক্রম, সাথে এত সুমিষ্টি ঘ্রাণ বের হতে দেখে চোখটা বন্ধ করে নেয়। অতঃপর চোখ খুলে বক্সের ভেতরে দেখে নরম ভেলভেটের কাপড়ে মোড়ানো। রোদ কাপড়টা সরাতে কিছু ছোট ছোট লেড লাইট জ্বলে ওঠে হীরা মিশ্রিত স্বর্ণের চেইনের উপর। এটা দেখে রোদ কতক্ষণ যে চোখ দুটো বড় বড় করে চেইনটার দিক তাকিয়ে ছিল সেটা হয়তো সে নিজেও জানে না। একটা সময় ধ্যান কেটে গেলে অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, ও মাই গড, একটা চেইনের মূল্য এত! তাছাড়া আরিশ মেইলি চেইন দিয়ে কি করবে? এসব ভেবে রোদ চেইনটা হাতে নিয়ে বাড়ির সকলকে বসার ঘরে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। রোদের ডাকে সানজিদা খান, লিমা খান, মোমেনজাবিন খান আসলেও মোমেনা খান রান্নাঘরেই রইলেন। কারণ সবাই তো আর একসাথে যেতে পারবে না। রান্নাটা চুলায় বসানো, তাই উনি আর আসেননি। উনাদের আসতে দেখে রোদ চেইনের বক্সটা সানজিদা খানের সামনে ধরে বলল, বড় আম্মু দেখো, কি এটা? তোমার ছেলে আনিয়েছে। রোদ একটা নোট উনার দিক দিয়ে বলল, দেখো এই নোটটা পড়ে। সানজিদা খান রোদের হাত থেকে গোল্ডেন কম্বিনেশন করা একটা পেপার হাতে নিয়ে তাতে লেখা দেখে, লিমিটেড টু নম্বর, নোলেস। অর্থ, এই হীরার চেইনটির পৃথিবীতে শুধুমাত্র 2টি কপি আছে। একটি সুইজারল্যান্ডের স্থানীয় বিলাসবহুল ধনী জিয়ানলুইজি গ্যান্টানার এর ছেলে লুসিয়ানের বউয়ের জন্য তৈরি, ও আরেকটি তারই অপর ছেলের বউয়ের জন্য। এই 2টি ছাড়া এই গহনাটির আর কোনো প্রতিলিপি কখনো তৈরি হবে না। এটি একান্ত অমূল্য আর একবারে চিরন্তন। সানজিদা খানের পেপারটা পড়া হয়ে গেলে রোদের হাত থেকে চেইনটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ওনার চোখ জোড়া শুরু হয়ে আসে। উনি রোদের দিক তাকিয়ে কিছু বলবেন তখনই আরিশ ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সবাইকে এক জায়গায় জড়ো হতে দেখে ভ্রুকুচকে সে দিকটায় এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে এখানে? সানজিদা খান ছেলের আগমনে উনার হাতের চেইনটা আরিশের সামনে ধরে বলল, তুমি এনেছো? আরিশ পার্সেল পৌঁছে গেছে ফোন পেয়ে নিচে নেমে আসছিল পার্সেল নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখে পার্সেল আনবক্সিংও হয়ে গেছে। এটা দেখে আরিশের মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে যায়, কারণ তার জিনিসে কেউ হাত দিক সেটা তার কোন কালেই পছন্দ ছিল না। আর এখন পার্সেল নিতে এসে সম্পূর্ণ খোলাতে গম্ভীর কণ্ঠে বলল, এটা আনবক্সিং করছে কে আম্মু? রোদ। আরিশ রোদের কথা শুনে আগুন চোখে ওর দিক তাকিয়ে বলল, তোর সাহস কি করে হলো আমার জিনিসে হাত দেওয়ার? রোদকে চুপ করে থাকতে দেখে আরিশ জোরে ধমক দিয়ে বলল, কি হলো, চুপ করে আছিস কেন? রোদ আরিশের ধমক খেয়ে মিন মিন করে বলল, আসলে এত ছোট পার্সেলের এত রেট দেখে আমি কৌতূহল হয়ে পার্সেলটা খুলেছি। নেক্সট টাইম আমার কোন জিনিসে হাত দেওয়ার আগে অন্তত 10 বার ভাববি। কিন্তু তুমি এত দাম দিয়ে এই চেইন কার জন্য আনিয়েছ? কারো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। সানজিদা খান আরিশের তেরা উত্তর শুনে বললেন, ওর প্রশ্নের উত্তর না দাও, আমার প্রশ্নের তো উত্তর দিবে।
আম্মু আমি কারো প্রশ্নের উত্তর কিংবা কারো মতো চলতে পছন্দ করি না, এটা তো তুমি জানো। বুঝলাম, কিন্তু তুমি এটা আনিয়েছ কার জন্য? আরিশ বিরক্তি নিয়ে অন্যদিক তাকিয়ে বলল, আমার বউয়ের জন্য। এই চেইন পৃথিবীতে দুটো কপি, আর চেইনের অন্য কপি কোন সাধারণ মানুষের কাছে না, বিলাসবহুল সুইজারল্যান্ডের স্থানীয় ধনী লোকের কাছে। তাহলে তুমি এর দ্বিতীয় কপি কোথায় পেলে? এটা বাবাই পাঠিয়েছে। আর এর অন্য কপি লুসিয়ান মানে ছোটর কাছে। ও উনি পাঠিয়েছেন? হ্যাঁ। রোদ আবারও কৌতূহল হয়ে, আরিশ বউয়ের জন্য আনিয়েছে বলতে কাকে বুঝিয়েছে? এটা জানতে আরিশের সামনে গিয়ে বলল, তুমি কাকে বউ বলছো? আমার বউকে। কোন সম্পর্ক নেই ওর সাথে তোমার? কারণ বড় আম্মু তোমার সাথে তার রোদের কথা সম্পন্ন করতে না দিয়ে সানজিদা খান রোদকে একপাশে টেনে নিয়ে গিয়ে আস্তে করে বলল, তুই কি বলতে চাইছিলে ওকে? বড় আম্মু তুমি তো। এটা আরিশ জানে না। ওকে এসব কিছু বলার দরকার নেই। না হয় আবার কুরুক্ষেত্র বাজবে। কিন্তু বড় আম্মু। আরিশ রুমে যাক, আমি তোকে বলবো। আরিশ একবার তার মায়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে অতঃপর উপরে জ্যোতির রুমের দিক তাকিয়ে গলা ছেড়ে ডাকল, মৌ, মৌ। জ্যোতির রুমে বসে তানিশার সাথে ফোনে আড্ডা মারছিলাম, তখন আরিশের ডাক শুনে ফোনটা কেটে উঠে দাঁড়ায়। আর মনে মনে ভাবে এই সময় কেন ডাকছে এই লোক। পরে এসব ভাবার মধ্যে নিচ থেকে আবারও আরিশের একইভাবে ডাক আসে। পরপর ডাকায় জ্যোতি তাড়াতাড়ি করে শরীরে ওড়নাটা পেঁচিয়ে ছোট ছোট পায়ে সিঁড়ির কাছে আসতে দেখে নিচের সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। এটা দেখে আর চোখে একবার সবার দিক তাকাচ্ছে তো আরেকবার আরিশের দিকে। জ্যোতি নিচে এসে আরিশের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, ডাকছেন কেন আমাকে? কাছে আয়। আরিশের সহজ কথায় জ্যোতি একবার ওর বড় আম্মু তো একবার সবার দিক তাকাচ্ছে। জ্যোতি সবাইকে দেখে পরপর রূপ গেলে নিল, অতঃপর আরিশের দিকে তাকিয়ে বলল, এখানেই ঠিক আছি, আপনি ডেকেছেন কেন বলেন? জ্যোতির কথায় আরিশ জ্যোতির হাত ধরে ওর কাছে দাঁড় করিয়ে বলল, তারামি আমার পছন্দ না, তারপরও সেটাই করবি আমার সামনে, ন্যাকামি করে। বলে আরিশ চেইনটা জ্যোতির গলায় পরিয়ে দিয়ে বলল, তুই না সেদিন বলেছিলি তোর ছোট পেন্ডেন্ট দিয়ে চেইন পরতে অনেক ভালো লাগে? কিন্তু আমার নিজের হাতে পরিয়ে দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন যেন এটা তোর গলা থেকে খোলা না হয়। আর যদি ভুলবশত খোলার চেষ্টা করি তো আমার থেকে খারাপ কেউ হবে না। জ্যোতিকে চুপ করে থাকতে দেখে আরিশ বলল, সোজা রুমে যাবি, গো। আরিশের কথাটা বলতে দেরি কিন্তু জ্যোতির ছোট ছোট পায়ে সেখানে থেকে যেতে দেরি হলো না। জ্যোতি চলে যেতে আরিশ ওর মায়ের দিক তাকিয়ে বলল, কি যেন বলছিলে তখন? রোদ সানজিদা খানের পাশ থেকে আরিশের কাছে এসে বলল, এত দামি একটা চেইন তুমি ওর মতো মেয়েকে দিলে? মৌ আমার কাছে পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে দামি। আর সেখানে সামান্য চেইন? উই মেয়েকে। রোদের মুখে বারবার উই মেয়ে শুনে আরিশ ঠাস করে রোদের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, ঠাসস, মৌ তোর বয়সে ছোট হতে পারে কিন্তু সম্পর্কে বড়। কারণ মৌ আমার বউ, তাই এখন থেকে ওকে সম্মান দিয়ে কথা বলবি। আর যদি সেটা না পারিস তো তোর ওর সাথে কোন কথা বলার প্রয়োজন নেই। বলে আরিশ সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। আরিশ চলে যেতে রোদ ভেজা চোখে ওর বড় আম্মুর দিক তাকিয়ে বলল, বড় আম্মু তুমি তো বলেছিলে আরিশ দেশে ফিরলে তুমি আমাকে তোমার ছেলের বউ বানাবে। তাই তো আরিশ চলে যেতে ডিভোর্স পেপার বানিয়ে সেখানে জ্যোতির সাইন নিয়েছিলে। তাহলে এখন? বলেছিলাম রোদ আম্মু, কিন্তু সে কথা আমি রাখতে পারছি না। আর ডিভোর্সের কথা আরিশ জানে না, আমি তাকে জানাতেও চাই না। তাছাড়া সবচেয়ে বড় কথা সেদিন আমার চাপে পড়েই মূল ডিভোর্স পেপারে সাইন করেছিল। কিন্তু আরিশ সাইন করিনি। সে সাপেক্ষে তাদের ডিভোর্স এখন হয়নি। কারণ একজন সাইন করলে তো আর ডিভোর্স হয়ে যায় না, দুজনারই সাইন করতে হয়। বড় আম্মু আমি তো আরিশকে ভালোবাসি। দেখ মা আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এসব বিষয়ে আরিশ জানলে আবারও রাগারাগি করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সানজিদা খান এতটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বললেন, ও আজ দেশে ফিরেছে কতদিন কিন্তু ওর আব্বুর সাথে একটা কথাও বলেনি। এখন আবার এই বিষয়ে নিয়ে বাড়াবাড়ি করে ও চলে যাক, আমি মা হয়ে এটা চাইছি না। রোদ তার বড় আম্মুর কথা শুনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সোফায় বসে পড়ল।
সেও তো তার বড় আম্মুর কথায় আরিশকে নিয়ে স্বপ্ন বুনছিল। মাঝপথে এসে যদি স্বপ্নটা নিমিষেই উধাও হয়ে যায়, তখন প্রতিটা মানুষই ভেঙে পড়ে। ওই যেমন পাখি একটা একটা করে বন নিয়ে তার বাসা বনে, রোদও ঠিক প্রতিটা দিন একটা একটা করে আরিশকে নিয়ে স্বপ্ন বুনত। কাউকে ভালোবাসা কি অন্যায়? একদমই না। রোদকে কান্না করতে দেখে সানজিদা খান ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, রোদ আম্মু, তুমি রান্না করো না। আমি তোমাকে আরিশের থেকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। রোদে ওর বড় আম্মুর দিক ফিরে গলা জড়িয়ে হাউমাউ করে কান্না করতে করতে বলল, বড় আম্মু। প্রায় বিকেল গড়িয়ে এলো। অয়ন বাইক নিয়ে বাড়িতে আসার সময় তানিশাদের বাসার সামনে দাঁড়ালো। আজ 2-3 দিন ধরে তার প্রেয়সীকে দেখা হয় না, কোথাও হয় না। এখন তার প্রেয়সীকে এক নজর দেখবে, একটু কথা বলবে, তারপর এখান থেকে যাবে, আর নয় তো না। অয়ন এসব ভেবে ওর পকেট থেকে ফোনটা বের করে তানিশাকে ফোন দিতে প্রথমবারে রিসিভ হলো না, দ্বিতীয়বারেও হলো না। অয়ন বুঝতে পেরেছে তানিশা ইচ্ছা করে ফোনটা ধরছে না। কারণ সেদিন যে লজ্জাটাই না অয়ন তানিশাকে দিয়েছিল, সেটা কি সে এত তাড়াতাড়ি ভুলে গেছে? না, কখনোই না। অয়ন বার কয়েক ফোন দিতে তানিশা ফোনটা রিসিভ করে কণ্ঠ নামিয়ে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? নিচে আসো, তোমার সাথে কথা। আমি আসতে পারবো না। তুমি আসবে নাকি আমি উপরে আসব? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। যা দেখার বাসর ঘরেই দেখব। এখন ফোনের মধ্যে আমি কিছু দেখতে পারবো না। মানে? তুমিই তো বললে দেখুন। তাই তো বললাম, এখন দেখব না, বাসর ঘরে দেখব। আপনি আপনি একটা তোমার জামাই বলে মুখ টিপে হাসল। নিচে আসো, আর নয় তো আমি উপরে। এই না না, আপনি দাঁড়ান, আমি নিচে আসছি। গাঢ় টকটকে হলুদ কালারের ভিতর ছাই কালারের কম্বিনেশন করা একটা গোলকুচি দেওয়া ফ্রক, সাথে ম্যাচিং সালোয়ার ওড়না, নাকে একদম ছোট ডায়মন্ডের সাদা নাকফুল পরা, ঠোঁট দুটো গোলাপি রাঙা, সব মিলিয়ে যেন অসম্ভব সুন্দর লাগছে তানিশাকে। তানিশা বাইকের কাছে এসে দাঁড়াতে অয়ন বাইক থেকে নেমে হুট করেই তানিশাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আহহ, এখন শান্তি লাগছে। আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। নাড়াচড়া করো না। কিন্তু সে কি আর আয়ানের কথা শুনে? উহুম, মোটেও না। আয়ান জড়িয়ে ধরতে আয়ানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য আয়ানের বুকে তখন থেকে থাপড়া থাপড়ি করেই যাচ্ছে। আয়ান কাজে ব্যাঘাত পেতে আরো শক্ত করে তানিশাকে জড়িয়ে ধরল, যাতে ও নড়াচড়া করতে না পারে। আয়ান তানিশাকে এতটা জোরে ওর সাথে চেপে রেখেছে যে তানিশা নাড়াচাড়া পর্যন্ত করতে পারছে না। একটা সময় বিরক্ত হয়ে শান্ত হয়ে যায় তানিশা। আয়ান অনেকক্ষণ জড়িয়ে থাকার পর তানিশাকে ছেড়ে দিয়ে ওর দিক তাকাতে ভীষণ মায়া হয় ওর। অতঃপর আয়ান ওর হাত দ্বারা তানিশার গালের দুই পাশে আবদ্ধ করে পরপর পুরো মুখমণ্ডলে চুমুতে ভরিয়ে দেয়। হঠাৎ এমনটা হওয়ায় তানিশা কিছুটা ভেবাচেকা খেয়ে যায়। আয়ানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে কণ্ঠ নামিয়ে বলল, আপনি দিন দিন অসভ্যতামি করছেন। হবু বউয়ের সাথে একটু আকটু অসভ্যতামি করাই যায়, কি বল? মুখ চেপে অন্য দিক তাকিয়ে, আপনি কি এসব করার জন্য আমাকে ডেকেছেন? বলতে পারো একদমই তাই। এটা শুনে তানিশা চলে যেতে নিলে আয়ান ওর হাত ধরে পিছন দিক থেকে জড়িয়ে ধরে তানিশার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, খেয়েছ দুপুরে? দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। কিছু জিজ্ঞেস করছি। তানিশা এক প্রকার বাধ্য হয়ে বিরক্তি নিয়ে বলল, হুম, খেয়েছি। পরীক্ষা তো আর একটা আছে, তাই না? হুম। নিজের যত্ন নিবে। হুম। তোমাকে দ্বিতীয়বার যেন ফোন দেওয়া না লাগে, প্রথম কলে রিসিভ করবে। আয়ান তানিশাকে চুপ থাকতে দেখে ওকে ছেড়ে দিতে তানিশা আয়ানের থেকে অনেকটা দূরে সরে দাঁড়াতে আয়ান আর কিছু না বলে বাইকে উঠে তানিশাকে বাই বলে চলে যায়। আয়ান চলে যেতে তানিশা রাগী ফেস করে হালকা চেঁচিয়ে বলল, আসছে, রাজনীতি করে পাশাপাশি বড় লোক বলে, যা চাইবে সেটাই হবে নাকি? আবার বলে হবু বউ। আরে ব্যাটা, দরকার পড়লে তিশার মতো সুগার ড্যাডিকে বিয়ে করব, তাও আপনাকে করব না। পথুরি উই তিশা তো টাকার জন্য বুইড়াটারে বিয়ে করছে। তাহলে আমি কেন সুগার ড্যাডিকে বিয়ে করব? কি বলতে কি বললাম আল্লাহ জানে। আল্লাহ, তুমি সুগার ড্যাডি কথাটা শুইনো না, সবই লোকটার জন্য হয়েছে। খাচ্চর ব্যাটা ছেলে, বলে দফ দফ পা ফেলে বাসার ভিতরে চলে আসে।
তখন জ্যোতি রুমে আসার পরে আয়নার সামনে দাঁড়ায়। জ্যোতির চোখ ঝলঝল করে ওঠে যখন হীরের চেইনটার উপর চোখ পড়ে। ওর হাতটা আনমনে চেইনটার উপর রাখে। জ্যোতির চেইনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় ফারি চেইনের বক্সটা হাতে নিয়ে ওর রুমে এসে জ্যোতিকে চেইন ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, পছন্দ হয়েছে? কি হলো, চুপ কেন? জ্যোতি আয়না থেকে চোখ সরিয়ে ফারির দিক তাকিয়ে বলল, আসলে উনি আমার একটা চেইন ছিঁড়ে ফেলেছিলেন সেদিন, তার জন্য। তোকে খুব মানিয়েছে। এটা দেখে দামি ব্র্যান্ডের মনে হচ্ছে, কিন্তু উনি যে চেইনটা আমার ছিঁড়ে ফেলেছিলেন সেটা এত দামি ছিল না। তো আমার কাছে তো অনেকগুলো টাকা আছে, যেগুলো আমায় পরীক্ষার সময় সবাই দিয়েছিল। সেখানে থেকে চেইনের দামটা জেনে দিয়ে দিব। কি বলিস? জ্যোতির কথায় ফারি বিরক্ত হয়ে বলল, ভাই কি তোর কাছে টাকা চেয়েছে? আর সবচেয়ে বড় কথা, তোকে বিক্রি করলেও চেইনের অর্ধেক টাকাও হবে না। জ্যোতি ফারির কথায় ভ্রু কুঁচকে বলল, কেন? আমাকে বিক্রি করতে হবে কেন? ফারি ওর হাতের বক্সটা সহ পেপারটা জ্যোতির হাতে দিয়ে বলল, দেখ গাধি, এটা সুইজারল্যান্ড থেকে আনানো। আর পেপারটায় রেট লেখা আছে 1 মিলিয়ন। ও তুই তো আবার বাহিরের টাকার রেট বাংলাদেশি টাকায় কত হয় সেটা জানিস না। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, 12 কোটি 30 লাখ টাকা, যেটা সুইজারল্যান্ডের 1 মিলিয়ন। জ্যোতি ফারির কথা শুনে চোখ দুটো বড় বড় করে বলল, এত দামি চেইন আমার চাই না, আমি এক্ষুনি এটা ফেরত দিয়ে আসব। তুই কি করবি সেটা তুই জানিস, তবে দেখিস চেইন ফেরত দিতে গিয়ে আলু ভর্তা না হয়ে আসিস। ঠ্যাস মেরে কথাটা বলে জ্যোতিকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। পরপর কেটে গেছে 2 দিন। আজকে ইভার ভার্সিটির প্রোগ্রাম পহেলা বৈশাখের। সকাল সকাল ফারি জ্যোতিকে ঘুম থেকে উঠিয়ে ওর রুমে নিয়ে চোখ দুটো ছোট ছোট করে অনুনয়ের সুরে বলল, আমি তোদের বড় হয়েও আজ পর্যন্ত শাড়ি পরা শিখতে পারলাম না, তাই এত সকাল সকাল তোদের কাঁচা ঘুম ভাঙিয়ে নিয়ে আসলাম, আমাকে একটু শাড়ি পরিয়ে দেনা তোরা। একবার জ্যোতি ফারির দিকে তাকাচ্ছে তো একবার ফারি জ্যোতির দিকে তাকাচ্ছে। সকাল সকাল 7:49 ঘুম ভাঙিয়ে আনায় ফারির তেমন রাগ না হলেও জ্যোতির বেশ রাগ হলো, আর হবেই না কেন। কালকের রাত দুপুর 12:44 পর্যন্ত পড়াশোনা করেছে, ইতিহাস পরীক্ষা বলতে কথা। তত রাত পর্যন্ত পড়াশোনা করে, খাবার খেয়ে ঘুমিয়েছিল। এখন একটু ঘুমাবে, তা না ঘুমের ব্যাঘাত ঘটায় দিল। তাই খিটখিটে মেজাজ নিয়ে জ্যোতি বলল, বললু তোমার আর সময় হলো না শাড়ি পরার? সোনা পাখি আজকে প্রোগ্রাম, তাছাড়া আজকে ও আসার কথা বলেছে। ইভার মুখে ও আসবে শুনে জ্যোতি ফারি ঘুমের রেশ কাটিয়ে ইভার কাছে গিয়ে লজ্জা লজ্জা ভাব করে বলল, বনু, আমার তো এই পরীক্ষাটা দিলেই শেষ। এবার তোমার বিয়েটা খাবো, প্লিজ বাড়ির সবাইকে ভাইয়ের বিষয়ে বল। আর তাড়াতাড়ি বিয়েটা করে আমাদের একটা বিয়ে খাওয়ার সুযোগ করে দাও। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে আপু, তাড়াতাড়ি সবাইকে বল, আমরা তোমার পাশে আছি। ইভা ওদের দুজনকে উৎসাহিত হতে দেখে মুখটা ফ্যাকাশে করে বলল, আমার তো ভয় কলিজা শুকিয়ে আসছে। তাছাড়া আমার মন বলছে আমি যতই তাদের বুঝাই না কেন তারা কোনোদিনও এই সম্পর্ক মেনে নিবে না। তার সাথে আমার কত দিনের ইচ্ছা একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করব। কিন্তু সেটা মনে হয় পূর্ণ হবে না। কেন, আমরাও বলবো তোমার সাথে। তুমি একদম চিন্তা করো না, আমি নিয়ামুলকে অনেক ভালোবাসি। চোখ দুটো ছোট ছোট করে, এত মন খারাপ না করে আগে দেখা তো করো, দেখো ভাইয়া কি বলে। সময়টা প্রায় দুপুর। ইভা অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে ভার্সিটির চারুকলার পিছনের বাগানটায় নেয়ামুলকে দেখা করতে বলেছিল। ও সেখানটাই গেছে। গিয়ে দেখে নেয়ামুল একটা বেঞ্চের উপর পা ঝুলিয়ে বসে আছে। ইভা ছোট ছোট পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন আপনি? নেয়ামুল ইভার উপস্থিতিতে টের পেয়ে ওর দিক ঘুরে বলল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার সাথে কিছু কথা ছিল। বলো। বাসায় প্রায়ই বিয়ের প্রস্তাব আসে। আপনি কি কিছু বলবেন না? কি বলবো আমি? আমি আর কত করব বলেন? কতবার বোঝাবো তাদের? আমি আমার আম্মুর কাছে বলেছি, তোমার আর আমার সম্পর্কটা কোনোভাবেই কন্টিনিউ হচ্ছে না। কিন্তু আমি তো আপনাকে, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। তবে সমস্যাটা হচ্ছে, সম্পর্কে আমরা চাচা ভাতিজি হই। সেটা যতই দূর সম্পর্কের হোক। এর জন্যই আম্মু আব্বুকে কিছু বলতে চাইছে না।
তাছাড়া আমি কিছু করিও না যে তোমাকে বিয়ে করে খাওয়াবো। একবার যদি। ওর বাকি কথা শেষ করার আগে আরিশ ইভার হাত ধরে ওর দিক ঘুরিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল, ঠাস শস, কি করছিস সেই ছেলের সাথে এখানে? আসলে ভাইয়া, বাড়ি চল। ভাইয়া আমি কোন কথা শুনতে চাই না। কাল রাতে আব্বু কি বলেছিলে তোকে শুনিসনি? ইভাকে নিচের দিক তাকিয়ে কান্না করতে দেখে আরিশ নেয়ামুলের দিক তাকিয়ে কড়া কণ্ঠে বলল, কান খুলে শুনে রাখো, তালুকদার বংশের সাথে আমাদের খান বংশের কোনোদিনও কোন সম্পর্ক হবে না। তাই আমার বোনের থেকে দূরে থাকবে। আর অবশ্যই ওর বিয়ের কার্ড তোমাকে পাঠিয়ে দিব, বিয়ের দিন চলে আসবে। বলি ইভার হাত ধরে চলে আসে। ইভা আসার সময় কান্না করে আরিশকে বলল, আমি বড় আব্বুর পছন্দ করা ছেলেকেই বিয়ে করব, তাও তুমি তাকে কিছু বলো না প্লিজ ভাইয়া। আমি ওর সাথে দেখা করেছি শুনলে বড় আব্বু কষ্ট পাবে। সময়টা সন্ধ্যা সকাল 7:12 ইভাকে দেখতে খান বাড়িতে ছেলে পক্ষের লোকেরা এসেছে। যদিও আজকে ইভাকে দেখতে আসবে সেটা সাফওয়ান খান গতকাল রাতেই জানিয়েছিলেন। ছেলে নাকি তার পরিচিত, তাছাড়া তারাও খান বংশ। এখানে যেহেতু সাফওয়ান খান নিজেই রাজি তাই মোমেনা খান আর কিছু জিজ্ঞেস করেনি ছেলের ব্যাপারে। রোদ ফারি জুথি ইভা রুমে এক কোণে বসে আছে। আর রোদের আম্মু মেহজাবিন খান ইভাকে রেডি করছেন পাত্রপক্ষের সামনে নেওয়ার জন্য। ইভাও চুপচাপ বসে আছে, চাচিমানি যেভাবে যা বলছেন সেটাই চুপচাপ করে যাচ্ছে। তখন ইভাকে বাড়িতে নিয়ে আসার পর ইভাকে কান্না করতে করতে রুমের ভিতরে যেতে দেখে জুথি ফারিদ তার কিছুক্ষণ পর সবার চোখের আড়ালে ইভার রুমে গিয়ে দেখে ইভা বিছানোর উপর শুয়ে চোখের জল বিসর্জন দিচ্ছে। এটা দেখে জুথি ইভার কাঁধের উপর হাত রেখে বলল, এভাবে কাঁদছিস কেন বুনু? তাকে আর আমার পাওয়া হলো না। কান্না করে কি হয়েছে সেটা বলবা তো? আরিশ ভাইয়া ওর সাথে কথা বলতে দেখে ফেলেছে, ভাইয়া ডাইরেক্ট বলে দিয়েছে ওর সাথে আমাদের কোন সম্পর্ক হবে না। আর যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি তো? আরিশের কথা শুনে জুথির মেজাজ তো পুরো ফায়ার, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি পেয়েছে টাকি উনি? সবার জীবন কি ওনার কথায় চলবে? আমি এখনই ওনার সাথে কথা বলে রুম থেকে বের হতে নিলে ইভা জুথির হাত ধরে বলল, আজ আমাকে দেখতে আসবে, বড় আব্বু নিজের ছেলে পছন্দ করেছেন। তুই কিছু বলবি না। আমি মেনে নিয়েছি, আল্লাহ আমার কপালে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। পারবে অচেনা মানুষটাকে মেনে নিতে? যখন ফ্যামিলির সবাই চাইছে, তখন মানিয়ে নিব। ইভার মুখে এমন কথা শুনে জুথিও আর কিছু না বলে ফারির দিকে তাকিয়ে জনে একসাথে হুড়ুড়ে বলে ইভাকে জড়িয়ে ধরে বলল, অবশেষে একটা বিয়ে খেতে পারবো। এটা বলে দুজন ইভার সাথে আরো কিছুক্ষণ কথা বলে রুম থেকে চলে আসে। ওরা দুজন চলে যেতে ইভা বিছানার উপর বসে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ থেকে দুফোঁটা পানি ফেলল, কি আজব তাই না? আমি বললাম মেনে নিব, ওরাও কি খুশি হয়ে গেল। কিছুক্ষণ আগেও যারা আমার পাশে ছিল এখন তারা আমার একটা কথার মতো ঘুরিয়ে নিল, আদৌ কি আমি মানাতে পারবো? বর্তমান সারিবদ্ধ মানুষের ভিতর সারি পরে বসে আছে ইভা, তার ভিতর কোন অনুভূতি নেই। নিচের দিক তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। এমন সময় ইভা চেনা কণ্ঠ শুনে চোখ তুলে তাকাতে দেখে। বর্তমান সারিবদ্ধ মানুষের ভিতর শাড়ি পরে বসে আছে ইভা, তার ভিতর কোন অনুভূতি নেই। নিচের দিক তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। এমন সময় ইভা চেনা কণ্ঠ শুনে চোখ তুলে তাকাতে দেখে সেদিনের সেই শপের ছেলেটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সাথে সাথে চোখ নিচে নামিয়ে মনে মনে বলল, এটা তো সেই দিনের সেই ভাইয়াটা। ইভাকে দেখে রনির আম্মু রিনা খান উঠে ইভার পাশে বসে সবার দিক তাকিয়ে বলল, মেয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে, আর হ্যাঁ ইভাকে কিন্তু আমি পুত্রবধূ হিসেবে নয় আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। রিনা খানের কথায় কেউ কিছু না বলে শুধু মুচকি হাসলেন। অতঃপর রিনা খান ইভার দিক ঘুরে একটা বক্স বের করে সেটা থেকে স্বর্ণের পেন্ডেন্ট সহ একটা চেইন বের করে গলায় পরিয়ে দিয়ে বলল, আমরা বড়রা তো কথা বললাম, এখন ছেলে মেয়ে যদি আলাদাভাবে কথা বলতে চায়। ওনার কথায় মোমেনা খান বললেন, হ্যাঁ অবশ্যই আলাদা। ওনার বাকি কথা শেষ করার আগে রনি বলল, আম্মু আলাদা কথা বলার প্রয়োজন নেই, বিয়ের তারিখ ঠিক করে ফেলো। মাথাটা চুলকে রনির কথায় বড়রা সব মুখ টিপে হাসলেও জুতিফারি সহ আকি
দৃষ্টি, মায়েশা সবাই হু হু করে হেসে দিল। জ্যোতি, ফারির সাথে মেয়ে তিনজনের কে চিনলেন না তো? ওরা হচ্ছে ওদের একমাত্র ফুপির তিনজন কন্যা। জ্যোতিদের মতো ওরাও তিন বোন। ওদের কোন ভাই নেই। ইভাকে দেখতে আসবে তাই ওনাদের আগেই আসতে বলেছিলেন, কিন্তু পারিবারিক ঝামেলায় থাকায় ওনারা সন্ধ্যার সময় এসেছেন। বড়রা সবাই আলোচনা করে বিয়েটা সামনের মাসের 9 তারিখ ঠিক করলেন। ওনারা আরো কিছু কথা বলার ভিতর ইভার ফুপি নাসিমা বেগম বললেন, রনিরা কো ভাই বোন? নাসিমা বেগমের কথায় রিনা খান বললেন, ওরা তিনজন, মেয়ে বড় আর ছেলেদের ভিতর রনি বড়। ও আপনার আর ছেলে কোথায়? মেয়ে আসেনি। হ্যাঁ, ঝুমুর এসেছে, ছোট ছেলে রকি আসেনি। কেন? ওর ক্যাম্পে ছুটি দেয়নি। কি করে ছেলে? ছোটজন আর্মিতে চাকরি করে। মেয়ের পাশের দুজন মেয়ে কি তার? হ্যাঁ, ওরা টুয়েন বেবি। নাজিনা বেগম মেয়ে দুজনার দিক তাকিয়ে বলল, নাম কি তোমাদের আপু? আমি স্নিগ্ধা ও হাফসা। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তোমরা পড়াশোনা করো কিতে? আমরা 6 পড়ি। হাফসা। খান বাড়ির আপ্যায়নে অন্য খান বাড়ির মানুষরা বেশ মোহিত। দু ফ্যামিলিকে দুজনরা বেশ পছন্দ করেছেন। প্রায় সকাল 8টা বেজে 34 মিনিট ওনারা কথাবার্তা শেষ করে খান বাড়ি থেকে বিদায় নেয়। রাত্র প্রায় রাত 1টা বেজে 55 মিনিট। জ্যোতি ওর রুমে সেদিনের আরিশের সাদা টি শার্টটা পরে এলোমেলো হয়ে পেটের ব্যথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাত্র ঘুমিয়েছে। এমন সময় আরিশ জ্যোতির রুমে আসে ডুপ্লিকেট চাবি দিয়ে। আরিশ রুমে এসে দরজাটা ভিতর থেকে লক করে জ্যোতির কাছে এসে দেখে তার এক হাত বালিশের উপর, অন্য হাত বিছানার উপর, এক পা কোলবালিশের উপর তো আরেক পাও অন্য দিক করে ঘুমিয়ে আছে। আরিশ তার মুখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে হঠাৎ চোখ আটকে যায় জ্যোতির উন্মত্ত পেটের উপর। হলদে ফর্সা পেট যেন আরিশের চোখে নেশা ধরিয়ে দিচ্ছে, নাভির পাশাপাশি কুচকুচে কালো তিলটা যেন বারবার আরিশকে ডাকছে একটু ছুঁয়ে দিতে। আরিশ বিছানার পাশে বসে জ্যোতির নাভির পাশের তিলটার উপর হাত রেখে আস্তে আস্তে মুঠ করে ধরতে, জ্যোতি শব্দ করে এক পাশ থেকে ওপাশ ফিরতে নিলে বাধা পড়ে আরিশের পেট ধরে রাখার কারণে। আস্তে আস্তে পেটের চাপ তীব্র থেকে তীব্র মনে হতে জ্যোতি পিটপিট করে চোখ খুলে আরিশের মুঠ করে রাখা হাতের উপর ডান হাতটা রেখে সামনে তাকাতে দেখে আরিশ কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। আরিশকে দেখে জ্যোতি হুট করে উঠতে নিলে আরিশ জ্যোতির হাত দুটো এক হাত দিয়ে বিছানার উপর চেপে ধরে জ্যোতির টি শার্টের ভিতর থেকে মাথাটা ঢুকিয়ে গলার কাছ থেকে মুখটা বের করে জ্যোতির মুখের উপর মুখ রেখে বলল, পরীক্ষা থাকার কারণে এতদিন অনেক দূরে থেকেছি, নিজেকে কন্ট্রোল করেছি, এখন তো একটু আদর করতেই পারি তাই না? জ্যোতি আরিশের এমন কাজে চোখ দুটো বন্ধ করে নেয়, ঘন ঘন বার নিঃশ্বাস নিচ্ছে। আরিশ জ্যোতির বন্ধ চোখ, ঠোঁট দুটো কাঁপতে দেখে বলল, তোর শরীর এত নরম তুলতুলে কেন? আপনি এটা কি করছেন? প্লিজ বের হন। ভিতরে এসব কি বালছাল পড়ছ? ঠিক মতো ফিলিংসটাও নিতে পারছি না। জ্যোতি আরিশের এমন নোংরা কথা শুনে যেন কান থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। একে তো এক গেঞ্জির ভিতরে দুজন, তার উপর এমন নির্লজ্জ মার্কা কথা। জ্যোতি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরিশ জ্যোতির ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোর এমন এমন জায়গায় তিল যেগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই ধর যেমন এখন তোর বুকের তিলটা দেখলাম, যেটা আমাকে বারবার গভীরতা থেকে গভীরতায় নিয়ে যেতে চাচ্ছে। এখন কি করব বল? দেখুন না। জ্যোতি কথা শেষ করার আগেই আহ শব্দ করে উঠল, কারণ আরিশ জ্যোতির ঘাড়ে কামড় বসিয়েছে। জ্যোতি আরিশকে ঠেলেও সরাতে পারছে না, ওর হাত দুটো চেপে ধরার কারণে। আস্তে আস্তে আরিশকে ঘনিষ্ঠ হতে দেখে জ্যোতি জোরে ফুপিয়ে কেঁদে উঠল। জ্যোতি কান্না করতে আরিশের ধ্যান ফিরল, ঘাড়ের থেকে মুখ উঠিয়ে জ্যোতির দিকে তাকাতে দেখে জ্যোতি চোখ মুখ খিচে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে আরিশ গেঞ্জির ভেতর থেকে বের হয়ে জ্যোতিকে বিছানার উপর বসিয়ে গালে হাত দিয়ে বলল, এভাবে কান্না করছো কেন? আমি কি বেশি জোরে কামড় দিয়েছি? হিচকি দিচ্ছে, কথা বলছো না কেন? জ্যোতি পেটটা দুহাত দিয়ে চেপে ধরে কান্না করেই যাচ্ছে। আরিশ জ্যোতিকে চুপ করে কান্না করতে দেখে মেজাজ তো চাঙ্গে, ওর রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে জ্যোতির দুই বাহু ওর দিক ঘুরিয়ে ঝাক্কাতে ঝাক্কাতে বলল, তোর গায়ে লাগছে না? বারবার জিজ্ঞেস করছি, চুপ করে কান্না করতে বলেছি। জ্যোতি আরিশের হুঙ্কার শুনে আরো জোরে কান্না করে দিল।
জ্যোতিকে আবারও কান্না করতে দেখে আরিশ রাগে গোজগোজ করে উঠতে নিলে জ্যোতি হুট করে আরিশকে জড়িয়ে ধরে হিচকি দিতে দিতে বলল, আমার ভীষণ পেট ব্যথা করছে, সহ্য করতে পারছি না। আরিশ পেট ব্যথা করছে কথাটা শুনে ভ্রু কুঁচকে কিছু বলতে নিবে তখন ওর আজকের তারিখটার কথা মনে ওঠে। অতঃপর নিজের মাথায় নিজে চাপড় মেরে মনে মনে বলল, কেমন মানুষ আমি, যে একটা ডেট মনে রাখতে পারি না। আরিশ এসব ভেবে জ্যোতিকে জড়িয়ে ধরে বলল, পেইন কিলার খেয়েছিলি? হুম। আরিশ জ্যোতির অসুস্থতা বুঝতে পারছে, তার মুয়ের কতটা কষ্ট হচ্ছে সেটা সে অনুভব করতে পারছে। দোষটা তো সম্পূর্ণ তার, সে যদি এত রাতে এখানে না এসে ঘুমটা ভাঙাতো তাহলে হয়তো এখন আবার পেটে ব্যথা শুরু হতো না। আরিশ এসব ভেবে জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জ্যোতি যেন ঘুমিয়ে যায় তার জন্য। কিছুক্ষণ পর আরিশ গুনগুন করে গাইতে শুরু করল, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি, তুই আমার জীবন, তুই ছাড়া মরণ, তুই যে আমার সাত রাজার অধন, কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। আরিশ গানটা গেয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। এমন যে দুজন কতক্ষণ ছিল তা তাদের জানা নেই। একটা সময়ে জ্যোতি একদম চুপচাপ হয়ে যেতে, পাশাপাশি গভীর নিঃশ্বাস ফেলতে দেখে আরিশ বুঝতে পারে তার মুখ ঘুমিয়েছে। এটা বুঝতে পেরে আস্তে করে বালিশের উপর মাথাটা রেখে কোমর পর্যন্ত খাতা দিয়ে জ্যোতির পাশে বসে জ্যোতির কপালে গভীরভাবে চুমু খেয়ে বলল, তোর যত কিছু শুরু হয় আমি কাছে আসলেই, কিন্তু একদিন যে তোকে আমার হতেই হবে, তখন আমার থেকে কিভাবে পালাবি। সুন্দর এক সকালের সূচনা, খান বাড়ির বড়রা সকলে ব্রেকফাস্ট করছেন। এমন সময় আরিশ রেডি হয়ে নিচে নামতে নামতে ওর আম্মুর উদ্দেশ্যে বলল, আম্মু আজ আমার ফিরতে লেট হবে। কেন? নির্বাচনের আর বেশি বাকি নেই, 20 তারিখে ফাইনাল, সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি। খাবার তো খেয়ে যা, সময় হবে না বাইরে খেয়ে নেব, বলে আরিশ দরজা পর্যন্ত যেতে ওর কানে আসে রাদিফের বলা কিছু কথা। জ্যোতি তোমার তো পরীক্ষা শেষ, এবার ও বিয়ে ঠিক হয়ে গেল, তাই ভাবছি অফিস থেকে ছুটি নিয়ে কোথাও ট্যুরে গেলে কেমন হয়। ভাইয়া ট্যুরে সাজেক গেলে ভালো হয়। ফারি। হুম। ওদের কথায় জ্যোতি কিছু বলবে তার আগে আরিশ টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, তোরা দুনিয়ার যেথায় যাবি যা, কিন্তু আমার আমি ব্যতীত কারোর সাথে কোথাও ঘুরতে যাবে না। দ্যাটস এ ক্লিয়ার। তোর কথা শুনতে হবে আমাদের। আরিশ রাদিফের কথায় পাত্তা না দিয়ে বলল, আম্মু খেতে দাও। সানজিদা খান খাবার বেড়ে আরিশকে দিতে আরিশ কেবল খাবারের প্লেটে হাত রাখতে যাচ্ছিল, তখন জ্যোতি রাদিফকে বলল, ওনার কথা শুনতে হবে নাকি? রাদিফ ভাই আমি তোমাদের সাথে ঘুরতে যাব। ব্যাস জ্যোতির এতটুকু কথাই পরিস্থিতি গরম করার জন্য যথেষ্ট ছিল। আরিশ খাবারের প্লেটটা মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে জ্যোতির দিকে তেড়ে যেতে যেতে বলল, বান্দির বাচ্চা, আমার কথা গায়ে লাগে না। ব্যাস জ্যোতির এতটুকু কথাই পরিস্থিতি গরম করার জন্য যথেষ্ট ছিল। আরিশ খাবারের প্লেটটা মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে জ্যোতির দিকে তেড়ে যেতে যেতে বলল, বান্দির বাচ্চা, আমার কথা গায়ে লাগে না। আরিশকে রাগে গোজগোজ করে ওর দিকে তেড়ে আসতে দেখে জ্যোতি খাবার টেবিল থেকে উঠে সানজিদা খানের পিছনে দাঁড়িয়ে ওনার বাহু চেপে ধরে ভয়াত কণ্ঠে বলল, বড় আম্মু তোমার ছেলেকে নিষেধ করো না, ওনাকে ভয় লাগছে তো আমার। সানজিদা খান একবার জ্যোতির দিকে তাকিয়ে আরিশকে কিছু বলবে, তার আগে আরিশ জ্যোতিকে সানজিদা খানের পিছন থেকে টেনে পরপর দুটো থাপ্পড় লাগিয়ে বলল, কোথায় যেন যাবি বলছিলি, আর কার কথা শুনবি না। এক ভাতারে হয় না, কয়জন লাগে তোর? জ্যোতি থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করছে, তখন সাফওয়ান খান, মাহমুদ খান খাবার টেবিল থেকে উঠে আরিশের কাছে এসে জ্যোতিকে সাফওয়ান খানের পাশে দাঁড় করিয়ে মাহমুদ খান বললেন, তুমি ওকে এভাবে মারতে পারো না, ও কোন অন্যায় করেনি। বাচ্চা মেয়ে ভাই বোনেরা ঘুরতে গেলে ও তাদের সাথে যাবে, এটাই স্বাভাবিক। আরিশ রাগ কন্ট্রোল করার জন্য মাথার চুল শক্ত করে মুড করে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে পাগলের মতো মাথা এদিক ওদিক করে বলল, ওকে আমার কথা শুনতে হবে, আমার অবাধ্য হলে ওকে দুনিয়া ছাড়তে হবে।
আরিশকে পাগলের মতো আচরণ করতে দেখে সাফওয়ান খান বললেন, তুমি দিনে দিনে বেপরোয়া হয়ে যাচ্ছ আরিশ। নিজেকে কন্ট্রোল করতে শিখো। আরিশ সাফওয়ান খানের জ্ঞান শুনে যেন রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না, পাশে থাকা একটা কাচের ফুলের টপ মেঝেতে আছাড় মেরে চেঁচিয়ে বলল, আম্মু এই লোককে আমার ব্যাপারে কথা বলতে নিষেধ কর, আর নয়তো আজকে। আরিশের ভাঙচুর দেখে জ্যোতিকে আরো জোরে ফুপিয়ে কাঁদতে দেখে রাদি ফুটে জ্যোতির পাশে গিয়ে আরিশকে বলল, জোর করে কোন কিছু পাওয়া যায় না, আর তুইও ওকে পাবি না, কারণ এখন সময় বদলাবে ও আমার হক। ব্যাস রাদিফ বাকি কথা আর শেষ করতে পারল না। আরিশের দাবাং মার্কা ঘুষি খেয়ে আরিশ খুশিটা এতটাই জোরে দিয়েছে যে রাদিফের নাক ফেটে গড়গড় করে রক্ত বের হয়ে মুহূর্তেই সেন্সলেস হয়ে গেছে। রাদিফকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে সবাই রাদিফের কাছে এসে ব্যস্ত হয়ে যায়। লিমা খান ছেলের এমন অবস্থা দেখে দৌড়ে ছেলের কাছে এসে রাদিফের মাথাটা ওনার কোলের উপর রেখে থাকতে লাগলেন। রাদিফ, বাবা কি হলো তোর? গালে চাপড় দিতে দিতে মাহমুদ খানের উদ্দেশ্যে বলল, ওগো ডক্টরকে ডাকো না, ও তো চোখ খুলছে না, নাক থেকে কিভাবে রক্ত বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো না প্লিজ। জ্যোতিও তখন রাদিফকে পরে যেতে দেখে দৌড়ে রাদিফের কাছে গিয়ে গালে চাপড় দিয়ে ফোপাতে ফোপাতে বলল, কি হলো তোমা? চোখ খুলছো না কেন তুমি? কথা বলো প্লিজ। বলে জ্যোতি ফোপাতে ফোপাতে লিমা খানের হাত ধরে বলল, মেজে মা ভাই চোখ খুলছে না কেন? জ্যোতির কথায় লিমা খান ওর দিকে তাকাতে ভীষণ মায়া হলো ওনার। গালে 5 আঙুলের দাগ কিভাবে চকচক করছে। উনি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। রাদিফকে যেমন উনি ভীষণ ভালোবাসেন, ঠিক তেমনি উনি আরিশকেও ভালোবাসে। আরিশ ছেলেটা এমন যে একটুতেই মাথা গরম হয়ে যায়, তারপর আর নিজেকে সামলাতে পারে না। কিন্তু যারা নিজেকে সামলাতে পারে তারা কেন পরিস্থিতি ঠান্ডা করার বদলে গরম করে? আরিশ যেহেতু বলেছে জ্যোতিকে ঘুরতে যেতে দিবে না, তাহলে ওকে জোর করে নিয়ে অশান্তি করার কি প্রয়োজন? থাকুক না আরিশ ছেলেটা জ্যোতিতে আয়াদিক্ত হয়ে। উনার এসব চিন্তা ভাবনার মধ্যে আরিশ রক্ত আবার চোখ নিয়ে জ্যোতির চুলের মুঠি পেছনে থেকে শক্ত করে ধরে টেনে তুলে বলল, তোর সাহস কি করে হলো আমার সামনে পরপুরুষের জন্য উতলা হওয়ার? আরিশকে আবারও রেগে যেতে দেখে সাফওয়ান খান আরিশের দিকে এগোতে নিলে আরিশ চেঁচিয়ে বলল, আপনি এক পাও আমার কাছে আসার চেষ্টা করবেন না। বলে জ্যোতিকে পাজাকলা তুলে সিঁড়িতে উঠতে নিলে জ্যোতি ছোটাছুটি করে জোরে কান্না করে বলল, বড় আম্মু, আম্মু, বড় আব্বু, তোমরা সবাই উনাকে ছাড়তে বলো না, উনি আমাকে মেরে ফেলবেন প্লিজ, আমাকে ছাড়তে বলো, আমার ভয় লাগছে তো ওনাকে। জ্যোতি ওভাবে ছটফট করার ভিতরে আরিশ ওর রুমে এনে জ্যোতিকে বিছানার উপর ফিক্কা মেরে রুমের দরজাটা লক করে বিছানার কাছে এসে দাঁত কিরমির করে বলল, পিরিয়ড চলছে বলে ফিজিক্যাল টর্চার থেকে বেঁচে গেলি, আর নয়তো। এতটুকু বলে থেমে আবার বলল, তুই বলছিলি না আমি তোকে মেরে ফেলব? একদম ভয় পাস না, আমি তোকে জানে মারব না, কিন্তু তোকে স্বাধীনভাবে ছেড়েও দেব না। বলে ওর রুমের বারান্দা থেকে মোটা মোটা দুটো দড়ি এনে জ্যোতির দিক তাকিয়ে বাঁকা হেসে জ্যোতির 2 হাত খাটের 2 পাশে শক্ত করে বেঁধে দিল। জ্যোতি হাত বাঁধায় ফুপিয়ে বলল, আমাকে বাঁধছেন কেন? আমার হাত খুলে দিন। আরিশ জ্যোতির কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে শয়তানি হাসি দিয়ে বলল, আজ থেকে এমন বাঁধা অবস্থায় এই রুমে বন্দি থাকবি। বলে জ্যোতির দিকে তাকিয়ে বা চোখটা টিপ দিয়ে রুম থেকে বের হতে নিলে জ্যোতি অনুনয়ের কণ্ঠে বলল, আমাকে এভাবে বেঁধে রেখে যাবেন না, আপনার দোহাইলা লাগে আমাকে ছাড়ুন, আমার হাত দুটো খুলে আমাকে যেতে দিন। কিন্তু আরিশ জ্যোতির কোন কথা না শুনে বাহির থেকে দরজাটা পিন লক করে যেতে নিলে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে। এটা দেখে আরিশ পাশ কাটিয়ে যেতে নিলে উনি আরিশের হাতটা ধরে ওনার রুমের দিকে হাঁটা দিলেন। সানজিদা খান ওনার রুমে এসে দরজাটা লক করে আরিশকে বিছানার উপর বসিয়ে বললেন, আরিশ, আমি তোমার জন্মধারিণী মা, তুমি কি আমার কোন কথা শুনবে না? চুপ করে থাকবে না? তুমি এরকম পাগলামি করছো কেন? ওরকম একটা মেয়ের জন্য রাদিফের গায়ে হাত কেন তুল? আরিশের মাথা তো এমনই গরম ছিল, এখন আবার তারই প্রেয়সীকে তারই সামনে অপমানযোগ্য কথা বলায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল,
আমার কাছে মৌ কোন ওরকম মেয়ে নয় আম্মু। ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ। আজ বলেছ নেক্সট চেনে ধরনের কোনো কথা তোমার মুখ থেকে না শুনি। আর ওর জন্যই তুমি সেদিন আমাদের থেকে চলে গিয়েছিলে। 7-7টা বছর তুমি আমার বুকের কাছে ছিলে না। তোমার জায়গাটা ওকে দেখলে করে করে খেত। আর ওর মায়ের কথা শুনে বিছানায় বসে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার মা হও আম্মু। আমি তোমার ছেলে হয়ে আমার অনুভূতিগুলো তোমাকে বোঝাতে পারবো না। আর রইল বাকি মৌয়ের কথা। তাহলে তুমি আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটাই ভালো তুমি মৌকে বাসো। কিন্তু তুমি তা প্রকাশ করো না। বরঞ্চ তুমি এটা প্রমাণ করো যে তুমি মৌকে পছন্দ করো না। কিন্তু আমি তো জানি আমার মা এতগুলো বছর সবার সামনে মৌয়ের সাথে খিটখিট করলেও সবার আড়ালে মৌকে আগলে রেখেছে। শুধু এটাই ভেবে যদি তার ছেলে দেশে ফিরে তাহলে একমাত্র এই মেয়ের জন্যই ফিরবে। সানজিদা খান ছেলের কাছে সত্যি ধরা পড়ার মতো কাচুমাচু করে বললেন, তো তোমার ভুল ভুল হচ্ছে আমি ওই মেয়েকে। আর ঈশ্বর আম্মুর কথা শেষ করতে না দিয়ে বলল, আম্মু মিথ্যা বলার প্রয়োজন নেই। মৌকে তুমি আড়ালে নয় সবার সামনে আঁকড়ে রাখো। তাতে আমার মনে হবে আমার মাই পৃথিবীর শ্রেষ্ঠ মা। সানজিদা খান বুঝতে পারে ছেলের থেকে আর লুকানো যাবে না, তাই উনি ধরে রাখা চোখের পানি ফেলে বললেন, তাহলে তুমি সেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? মায়ের কথায় আরিশ উঠে চলে যেতে নিলে সানজিদা খান আরিশ হাত ধরে ভাঙ্গা গলায় বললেন, আমি তোমার অনুভূতি শুনবো বাবা। মাকে বলো। আরিশ দাঁড়িয়ে যায়, বাধ্য সন্তানের মতো মমতাময়ী মায়ের ভাঙ্গা কণ্ঠ শুনে আরিশকে দাঁড়াতে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে বললেন, মাকে বলবে না? আরিশ নিঃশ্বাস ফেলে হাত দুটো মুঠ করে বলল, আম্মু তুমি তো জানোই আমি ছোটকাল থেকে মাথা গরম হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর আমি যেগুলো সহ্য করতে পারতাম না সেই জিনিসগুলোই আমার সামনে বেশি হতো। তাই মাত্রাহীন রিয়াক্ট করে ফেলতাম। এতটুকু বলে থেমে আবার বলল, আম্মু মুখে আমি কারোর সাথে সহ্য করতে পারি না। ও আমি ব্যতীত কারোর সাথে হেসে কথা বলুন এটা আমি মানতে পারি না। ওর সামান্য হাসি আমার হৃদয় করে করে খায়। ওর সামান্য ব্যথা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেয়। ওর চোখের পানি আমার সমস্ত সত্তা নাড়িয়ে দেয়। জানো আম্মু ওর চোখে পানি দেখলে মনে হয় ওর চোখের পানি বের হওয়ার কারণগুলো জেনে সেই সব কষ্ট আমি নিঃশেষ করে দেই। তবুও ওর চোখের পানি বের না হোক, আর যখন ওর চোখের পানি কারণটা জানতে পারি তখন সর্বপ্রথম কারণটাই আমি হই। আর যখন এটা জানতে পারি মনে হয় পুরো পৃথিবী জ্বালিয়ে দেই, কিন্তু আফসোস দুনিয়া তো আমার কিংবা আমার বাবার নয়। আরিশের রাগ কমতে দেখে সানজিদা খান ওনার পাশে আরিশকে বসিয়ে বললেন, আমার সোনা, তোমাকে আমি বুঝতে পারি। কিন্তু তুমি যে চলে গিয়েছিলে এই জিনিসটা তখন মানতে পারছিলাম না। বারবার এটাই মনে হতো মৌয়ের জন্যই তুমি চলে গেছো, তাই তো তুমি চলে যেতে দিv। সানজিদা খানের কথা শেষ করার আগে আরিশ বলল, মনে হতো না আম্মু আমি মৌয়ের জন্যই চলে গিয়েছিলাম। কারণ একটাই ছিল, ওর ছোট্ট মন বারবার ভুল করত আর তার রেস ধরে আমার থেকে আঘাত পেত। আম্মু আমি ওর প্রতি এতটাই অ্যাডিক্টেড যে ওকে দেখলেই ছুতে মন চাইতো, ওর সাথে সময় কাটাতে মন চাইতো। কিন্তু আম্মু আমি সেটা করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম ওকে বারবার ছুতে মন চাইতো আর আমি সেটা করতাম, কিন্তু ও সেটা সহ্য করতে পারতো না। মরে যেত আম্মু, ও মরে যেত। আর ওর কিছু হলে আমি দম আটকে মরে যেতাম। ও শুধু আমার, শুধুই আমার আম্মু। সানজিদা খান ছেলের কথা নিঃশ্বাস ফেলে বললেন, ও তো এখনো ছোট। ওনার কথা শুনে আরিশ উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি কিন্তু আমার কিছু করার নেই। রাদিফকে রাখার আর কোন রাইট ছিল না। কারণ ওর সুইজারল্যান্ডের থাকার সময় শেষ হয়ে গিয়েছিল। তাই ওকে দেশে ফিরতে হতো। আরও দেশে ফিরে আমার মৌয়ের কাছে ঘেঁষতে চাইবে এটা আমি জানি, তাই আমি ওর সাথে আসি। সানজিদা খান রাদিফের চলে আসার কথাটা সম্পূর্ণ বুঝতে না পেরে বললেন, মানে মানে এটাই আম্মুর রাদিফের সুইজারল্যান্ড স্কলারশিপ আমি করিয়েছিলাম, যাতে আমার অনুপস্থিতিতে ও মৌয়ের কাছে যেতে না পারে। এর জন্যই রাদিফ হঠাৎ, হ্যাঁ, এতটুকু বলে থেমে আবার বলল, মৌ আমার ছিল, আছে অ্যান্ড মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আর ও থাকতে বাধ্য। আরিশ তুমি ওকে সময় দাও, ও যেন তোমাকে বোঝে, কারণ জোর করে সব পাও। আরিশ তার মায়ের কথায় গম্ভীর কণ্ঠে বলল, সময়?
এই 7 বছর অনেক সময় ছিল, বলে আরিশ রুম থেকে বেরিয়ে যায়। ব্যস্ত শহর, যানজটময় পরিবেশ, একে একে গাড়ি আটকে আছে জ্যামের কারণে। আর থাকবে নাই বা কেন, আজকে নির্বাচনের মিছিল, কালকে নির্বাচন, এই নিয়ে পক্ষবাদীরা রাস্তা জুড়ে আছে। এক রাস্তা আমানের লোক তো দুই রাস্তা আরিশের লোক। সামনাসামনি দাঁড়িয়ে আছে আরিশ ও আমান। দুজনার চোখেই ক্ষমতা ক্ষমতা খেলার নেশা। দুজন যখন দুজনার দিক এক দৃষ্টিতে তাকিয়েছিল তখন আরিশের ফোনে ফোন আসে, মূলত আয়ান ফোনটা করেছে। আরিশ আয়ানকে ফোন করতে দেখে সাথে সাথেই ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, হ্যাঁ বল। বাজারের সভা? হ্যাঁ, কাল বাজারের রোডের সভাটা সকাল 10টায় শুরু হবে। সাবেক কমিশনারকে জানিয়ে দিস। আর শোন, ইমনকে বলবি, বুথ ম্যানেজমেন্টের তালিকা আজ রাতের ভিতর চাই। ঠিক আছে। তখন আরিশ মায়ের সাথে কথা বলে রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আয়ান ফোন করে ইলেকশনের কথা বলায় আরিশ সাথে সাথে বেরিয়ে পড়েছিল। ও প্রথমে কেন্দ্রীয় সভায় যায়, সেখানে থেকে মোট 12টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন মাঝ রাস্তায় আমানের সাথে দেখা। আরিশ আমানের দিক তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, সেইফাও ছুটাছুটি করছিস, পরিশ্রম করে শুধু শুধু শরীরের ঘাম ছড়াচ্ছিস। শোন, তোর বাবা এমপি ছিল বলে যে তুইও হবি সেটা কিন্তু না। এক ভ্রু জাগিয়ে আরিশ আমানের কথা শুনে বাঁকা হেসে বলল, বোকা তুই, অনেক বোকা। সেটা তো ইলেকশনেই দেখা যাবে। অবশ্যই কালকে আমার বিজয় লাভ হবার পর তোর সাথে মিট করব, ন সমস্যা। আরিশ্বস, একদম চিৎকার করিস না, তোর সব কথা শুনবো। আর তোকে পেট ভরে খাওয়াবো এমপি হওয়ার আনন্দে। টা টা বলে আরিশ এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়িতে ওঠে, হাত ইশারা করে ওর লোকদের নিয়ে কাজে চলে যায়। এদিকে আমান আরিশের কথার ড্যাশ দেখে হাত দুটো মুঠো বদ্ধ করে বলল, আমি জানি, তুই যখন নির্বাচনে একবার নাম দিয়েছিস তখন এমপি তুই হবি, সেটা আমি হাজার লক্ষ বার চেষ্টা করার পরও জয়ী হব না। কিন্তু তোকে একটু প্যারা দিলে ক্ষতি কি? আর তুই আমার ব্যবসা লাটে তুলেছিস, এর শোধ তো আমি নেবই। বলে আমান ওর লোকদের নিয়ে গন্তব্যে চলে যায়। আরিশ তখন জ্যোতিকে বিছানার সাথে বেঁধে রেখে চলে যাওয়ার পর জ্যোতি একটু চেষ্টা করতেই ওর হাতের বাঁধন দুটো খুলে ফেলে। এতে বেশ অবাক হয়েছিল ও। কারণ ও ভাবেনি হাতের বাঁধন এত সহজে খুলে ফেলতে পারবে। জ্যোতি হাত ছাড়িয়ে উঠে দরজার কাছে আসে এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু দরজা ভেতর থেকে খোলাই ছিল, সমস্যা ছিল দরজা যতই টানছে খুলছে না। অনেকক্ষণ এরকম চেষ্টা করার পর ও বুঝতে পারে আরিশ ইচ্ছে করেই বাহির থেকে পিন লক সেট আপ করে গেছে। কারণ তার দরজার বাইরে কোনোরকম তালা দেওয়ার সিস্টেম নেই, আছে পিন লক করার সিস্টেম, যেটা সে ছাড়া অন্য কেউ জানে না। জ্যোতির নিজের প্রতি নিজের রাগ হলো, এখান থেকে বের হতে না পেরে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। জ্যোতি কিছু ভেবে না পেরে বিছানায় এসে বসে, পা দুটো ছড়িয়ে। তার এখন আবারও ভীষণ কান্না পাচ্ছে, না জানি কতক্ষণ এভাবে রুমবন্দি হয়ে থাকতে হবে। একটা জীবন্ত মানুষ কি একলা ঘরে বন্দি হয়ে থাকতে পারে? জ্যোতি মুখ ফুলিয়ে রুমের চারপাশটা দেখতে দেখতে হঠাৎ ওর চোখ পড়ে কাবার্ডের পাশে একটা কালো ট্রলির উপর। অতঃপর উঠে ট্রলিটা বিছানার কাছে এনে আসন করে বসে ট্রলিটা খুলতে ওর চোখ দুটো ছোট ছোট হয়ে যায়। মুখটা হয়ে যায় কারণ আরিশের রুমে আরিশের ট্রলি খুলে যে মেয়েদের পোশাক দেখতে পাবে সে ভাবেনি। জ্যোতি কিছুটা কৌতূহল নিয়ে ড্রেসটা হাতে নিতে দেখে ওটার পাশে আরও একটা ড্রেস। পরপর এক জায়গা থেকে চারটা ড্রেস বের করার পর ওর চোখে পড়ে বাকি ট্রলিতে চকলেটে ভরপুর। এত এত চকলেট দেখে জ্যোতির তো মাথায় হাত। জ্যোতি পর দুটো ঢোক গিলে একটা চকলেট হাতে নিতে ওর চোখ যায় পাশে একটা মোটা রেপিং পেঁচানো বক্সের উপর। জ্যোতি হাতের চকলেটটা বিছানায় রেখে পেঁচানো র্যাপিংটা হাতে নিয়ে সেটা খুলে দেখে অনেক বড় একটা চকলেট। জ্যোতি চকলেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে সেখানে নাম লেখা দেখে, ক্যান্ট গেট নেফি অফ ইট। জ্যোতি নামটা পড়তেই মনে পড়ে এটা তো সেই দুবাইয়ের বিখ্যাত ভাইরাল চকলেট। জ্যোতি চকলেটটা হাতে এপিট ওপিট করে ট্রলিতে থাকা চকলেটগুলোর দিকে তাকিয়ে বলল, রুচু বেটা, আমাকে রুম বন্দি করেছেন তাই না? আজকে আমি আপনার এত টাকার চকলেট সব খেয়ে নেব। আর যদি সব একসাথে খেতে না পারি তাহলে জামার ভিতরে লুকিয়ে সবগুলো চকলেট নিয়ে যাব। তখন বুঝবেন আমাকে রুমবন্দি করার মজা। খুব। জ্যোতি একা একা এসব বকবক করে,
চকলেটটা খুলে খেতে শুরু করে। জ্যোতি চকলেটের 3/4 ভাগ খেতে ওর মুখ ফিরে আসে। এত কুনাফা, মিল্ক, পিস্তাচিও ক্রিম, তাহিনি, সুগার মিলানো যে একটু খেতেই ওর মুখ ফিরে আসে। জ্যোতি চকলেটটা ট্রলির ভিতরে রেখে আরিশকে মনে মনে আরো কয়েকটা গালি দিয়ে দিল। সময়টা প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:56। তখন আরিশ ক্লান্ত শরীর নিয়ে মাত্র বাড়ি ফিরে বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসেছিল। এত দৌড়াদৌড়ি করে এখন তার হাত পা চিনচিন ব্যথা করছে। আরিশ হাত পা আড়ামোড়া দিতে লিমা খান ওর জন্য ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত এনে ওর সামনে দিতে ও সেটা নিতে গেলে লিমা খানের দিক চোখ পড়তে চোখ নামিয়ে নেয়। মনে পড়ে তার সকালের কাণ্ড ঘটানোর কথা। আরিশের অনুশোচনা হয়। লিমা খানের দিক তাকাতে আরিশ নিচের দিক তাকিয়ে লিমা খানকে বলল, আই এম সরি মেজমা, আমি রাগের বশে সকালে। আমি জানি বাবা, তখনকার কথা বাদ দাও। তুমি সেই সকালে বের হলে মাত্র ফিরলে শরবতটা খাও, শরীরটা ভালো লাগবে। আরিশ লিমা খানের কথায় উনার থেকে শরবতের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে উঠে দাঁড়িয়ে ছোট করে একটা হাসি উপহার দিয়ে বলল, ধন্যবাদ মেজমা, বলে দফদফ পা ফেলে ওর রুমের দিকে চলে আসে। আরিশ ওর রুমের দরজার সামনে এসে পিনটা বসিয়ে রুমে ঢুকতে দেখে ওর রুম আর রুম নেই। এটা এক সার্কাস রুম হয়ে গেছে। আরিশ রুমের করুণ অবস্থা দেখে বিছানার দিক তাকতে দেখে তার বউ তার টি শার্ট পাশাপাশি তার কালো একটা প্যান্ট পরে ঘুমিয়ে আছে। আরিশ এটা দেখে একটু কাছে এগোতে দেখে জ্যোতির টি শার্টটা উঠে পেটের অনেকটা জায়গা উন্মুক্ত হয়ে আছে। হঠাৎ ওর চোখ পড়ে জ্যোতির পেটের এক সাইডে কাটা অংশের উপর। আরিশ আস্তে পায়ে হেঁটে বিছানায় বসে জ্যোতির পেটের দাগটার উপর হাত দিতে ওর মনে পড়ে এটা তারই দেওয়া আঘাতের চিহ্ন, সেই 7 বছর আগে। এটা মনে পড়তে আরিশ চোখ দুটো বন্ধ করে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে একটু ঝুঁকে জ্যোতির কাটা জায়গাটার উপর পরম যত্নে চুমু খায়। অতঃপর আরিশ জ্যোতির মুখমণ্ডলে চুমুতে ভরিয়ে দেয়। আরিশ চুমু খেয়ে উঠতে নিলে আবারও ওর পাশে বসে জ্যোতির ঠোঁটে হালকা চুমু খায়। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিশ ওয়াশরুমে ঢুকতে জ্যোতি লাফ দিয়ে ওঠে বসে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে। ও এতক্ষণ অনেক কষ্টে ঘুমের ভান ধরেছিল, আরিশের চুমুগুলো ওর শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল। কি মারাত্মক অবস্থা! জ্যোতি নিজেকে স্বাভাবিক করে দরজার দিক তাকাতে দেখে দরজা ভিতর থেকে চাপানো। এটা দেখে জ্যোতি বিছানা থেকে উঠে ট্রলি থেকে সব চকলেটগুলো ওর জামার মধ্যে পেঁচিয়ে দুহাত দ্বারা আবদ্ধ করে আরিশের রুম থেকে দৌড়। আরিশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শরীর মুছতে মুছতে বের হয়ে দেখে। কন্টিনিউ।